প্রিয় দর্শক, আমি মাসুদ হাসান এই প্রোটিন হাব ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রোটিন হাব পেজ থেকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাসুদ হাসান। আশা করি যে যেখানে থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা জানি যে করোনা ভাইরাসের এই মুক্তিকালীন সময়ে আসলে সবাই এখন একটি আতঙ্কের মধ্যে আছি। এই রোগের সংক্রমণ প্রতিরোধ কিংবা এর বিস্তার ঠেকানো, তো সব মিলিয়ে এই লকডাউন ছুটি সব মিলিয়ে আসলে একটি বিধ্বস্ত অবস্থায় কিন্তু গোটা বিষয় রয়েছে। আমরা এর বিচ্ছিন্ন অংশ নই। বাংলাদেশেরও এখন যে অবস্থা, সংক্রমণ যেভাবে চলছে তাতে সাধারণ মানুষের অনেকেই ঘর থেকে বের হচ্ছে না, কিংবা যারা বের হচ্ছেন তারা একটি আতঙ্ক নিয়ে বের হচ্ছেন যে আসলে পরিস্থিতি কি হবে। তো এই বাস্তবতায় আজকে আমরা এই ফেসবুক পেজ লাইভে এসেছি প্রোটিন হাব বিডি পেজ থেকে, যার একটি বড় উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু শুরু থেকেই এই কোভিড-19 রোগ শুরু থেকে বলা হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হলে কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা যার বেশি সে এই করোনা ভাইরাসের বিরুদ্ধে তত বেশি যুদ্ধ করে টিকে থাকতে পারবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো কি আসলে একদিনেই সম্ভব কিংবা খুব রাতারাতি সম্ভব? সেটি হয়তো সম্ভব কি না, কিংবা আমরা এই মুহূর্তে এই করোনাকালীন সময়ে কি করতে পারি, আমাদের খাদ্যের ব্যবস্থাপনাটা কি করতে পারে, সেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এই খাদ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ সেটি হচ্ছে প্রোটিন, এবং প্রোটিনের মধ্যে একটি বড় অংশ হচ্ছে প্রাণীজ প্রোটিন। এবং এই প্রাণীজ প্রোটিন আমরা জানি যে যার 40%-এরই যোগান আসে পোলট্রি কিংবা পোলট্রি শিল্প থেকে বেসিক্যালি, এবং মিট, বিফ, মাটন, বিফ আপনার যেগুলো বলেন, এর বাকি 60% আসে মূলত মাছ থেকে। তো আমরা মূলত প্রাণীজ প্রোটিনের যে পোলট্রি কিংবা প্রাণীজ যে অংশ, সেই বিষয়টির বিষয়ে আলোচনা করতে চাই। এবং এই আলোচনায় আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই খাতের পোলট্রি খাতের একজন উদ্যোক্তা শামসুল আরেফিন খালেদ, তিনি নারিশ গ্রুপের পরিচালক। এছাড়া আমাদের সাথে যুক্ত হবেন ডক্টর এমদাদুল হক চৌধুরী, তিনি অধ্যাপক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, তিনি ভেটেরিনারি অনুষদের অধ্যাপক। আর আমাদের সাথে যুক্ত হচ্ছেন একজন পুষ্টিবিদ নুসরাত জাহান। এছাড়া আমাদের সাথে থাকবেন আমাদের একজন গণমাধ্যম কর্মী শাহিদ আহমেদ, তিনি ব্রডকাস্ট জার্নালিস্ট, ইন্ডিপেন্ডেন্ট টিভিতে কর্মরত আছেন। তো আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই অনুষ্ঠানে, এবং এটি আমাদের এই প্রোটিন হাব পেজের প্রথম লাইভ অনুষ্ঠান। আমরা আপনাদের মাধ্যমে একটি শুভ যাত্রা এই পেজের শুরু হবে সেটি প্রত্যাশা করছি। আমি প্রথমেই যেতে চাই শামসুল আরেফিন খালেদের কাছে, যে বিষয়টি খুব শুরুতেই আমরা জানতে চাই। শামসুল আরেফিন খালেদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। শামসুল আরেফিন খালেদ, যে বিষয়টি আমরা জানতে চাই, আসলে এই যে করোনাকালীন সময়ে আমরা বলছি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে ভিটামিন খাওয়া, প্রচুর পরিমাণে প্রোটিন খাওয়া, সেই বিষয়গুলোর গুরুত্ব কিন্তু আমরা শুরু থেকে দিয়ে আসছি। আসলে প্রোটিন এই করোনা আমাদেরকে বিষয়টিকে গুরুত্ব দিতে বাধ্য করেছে, যদিও এটি যুগ যুগ ধরেই ডাক্তার, পুষ্টিবিদ তারা বলে আসছেন যে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য খাদ্যের এবং সুষম খাদ্যের বিকল্প নেই। তো সেই জায়গা থেকে আমি যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, আপনি এই পোলট্রি খাতের একজন বড়, সেই জায়গা যে বিষয়টি নিশ্চয়ই বাড়ার কথা সাধারণ সময়ের চেয়ে। তো এই সময়টাতে আপনাদের এই যে যোগান, আপনারা যারা যোগান দিচ্ছেন তাদের কাছে কি পরিসংখ্যান রয়েছে? আর নাকি আপনারাও এই করোনাকালীন যে বিপর্যয় অর্থনীতিতে কিংবা সকল সেক্টরে শুরু হয়েছে, সেই বিপর্যয়ের মধ্যে আপনারাও পড়েছেন, অথবা আপনারা কি যোগানটা স্বাভাবিক রাখতে পেরেছেন কিংবা স্বাভাবিক সময়ের থেকে বেশি দিতে পারছেন? বিষয়টা হচ্ছে যে করোনার আমাদের মার্চ মাস থেকে তো মূলত সমস্যাটা শুরু হয়েছে। এরপর থেকে যোগান অবশ্যই কমেছে। এর অন্যতম কারণ হলো সাপ্লাই চেইনের সমস্যা শুরু হয়েছে পুরো বাংলাদেশে। যোগান যদি দিতে হয় তাহলে তো আমার প্রথমে প্রডিউস করতে হবে। প্রডিউস করতে গেলে তো আমার একদিনের বার্তা এবং তার যে খাবার এবং ওষুধপত্রগুলো পৌঁছতে হবে জায়গা। সেখানে অনেক জায়গায় অনেক বাধাগ্রস্ত হয়েছে, সময় বিভিন্ন রকম বাধা। দ্বিতীয়ত হচ্ছে বাজারে এটা বিক্রি করার যে বিষয়, সেটা বাধাগ্রস্ত হয়েছে। এবার এর থেকেও বড় বিষয় হচ্ছে প্রাথমিক যে ধাক্কাটা হয়েছে, বাংলাদেশের কিন্তু পোল্ট্রি শিল্পের
উন্নয়নের আর কি অনেক বড় কারণ ছিল যে ভোক্তা, এবং এই ভোক্তার মধ্যে কিন্তু একটা শিফট হয়েছে বিশেষ করে গত 2-3 বছরে। সেটা হচ্ছে যে মফস্বলে বা গ্রামে গঞ্জে লোকরা কিন্তু এখন পোল্ট্রি খাবার, পোল্ট্রি থেকে যেগুলো মূল যে খাবারগুলো যেগুলো ব্রয়লার এবং ডিম, এগুলো কিন্তু খাচ্ছে। এখন তাদের ক্রয় ক্ষমতার উপর যদি কখনো কোনো এফেক্ট হয়, অথবা যদি নিম্নবিত্ত আমরা যাদের বুঝাই যে ইনকামের দিক থেকে যারা একটু নিচ্ছে, তাদের যদি ক্রয় ক্ষমতা এফেক্টেড হয়, তাহলে অটোমেটিক্যালি সাপ্লাই একটু শর্ট হবে, কারণ হচ্ছে যে ডিমান্ড কমে যাবে। সাপ্লাই চেনের প্রবলেম আর ডিমান্ডও কিছুটা কমে গিয়েছিল মার্চ এই সময়টাতে। এই কারণে প্রোডাকশন আমরা কাট করতে বাধ্য হই। আমাদের একদিনের বাচ্চার যে প্রোডাকশন, যেটা সপ্তাহে যেটা ছিল 2.5 কোটির মতো বাচ্চা, এগুলা ব্রয়লার ইন্ডাস্ট্রি থেকে আসে, একদিনের বাচ্চা যেটা প্রায় 2.5 কোটির মতো ছিল সপ্তাহে, সেটা কিন্তু কমে 70-80 লক্ষ চলে এসেছিল এই কিছুদিনের মধ্যেই। কারণ এটা বিক্রি করার কোনো জায়গা পাচ্ছিলাম না, কারণ যেহেতু এটা হাইলি পেরিশেবল প্রোডাক্ট, যেহেতু একদিনের বাচ্চা একটু দোকান দিতে গেলে যদি রাস্তায় বাধা সৃষ্টি হয় তাহলে মারা যাবে বাচ্চাগুলো। সেই কারণে এটা অনেক ক্ষেত্রে আমরা দিতে পারিনি, বা ডিম আমরা হ্যাচ করি নাই, আমাদের ইন্ডাস্ট্রি থেকে অনেক কমিয়ে ফেলা হয়েছিল, এবং মার্কেটে যেহেতু ডিমান্ডও ছিল না, ক্রয় ক্ষমতা তখন এখনো বাংলাদেশের সাধারণ লোকজনের ক্রয় ক্ষমতা অনেকটুকু কমে গেছে। সেগুলো একটা কারণ। আস্তে আস্তে একটা রিকভারি হচ্ছে, খুব স্লোলি হচ্ছে। সবচেয়ে বড় সাহসের বিষয়, আমাদের সবচেয়ে বেশি সাহস দিয়েছে, সেটা হচ্ছে বর্তমান সরকার যে কিছু উদ্যোগ নিয়েছেন, বিশেষত প্রণোদনার বিষয় থাকে এবং বাজেটেও যেসব সিদ্ধান্ত নিয়েছে, এগুলো আসলে পোল্ট্রি শিল্পের অনুকূলে যাবে বলে আমরা মনে করি, এবং এটা ঘুরে দাঁড়াতে পারবে আমরা মনে করি। আমি জাস্ট পরবর্তীতে আবার আমি আসবো, বাট মূল কারণটা হচ্ছে যে আমাদের সাপ্লাই চেইন অনেকটু ভেঙে পড়েছে এবং আমাদের ডিমান্ড সাইড উইক হয়ে গেছে, যেটা আমাদের ক্রয় ক্ষমতা বিভিন্ন জায়গায় কমে গেছে, সেটা হলো মূল। আর আরেকটা বিষয় এটা একটু বলে রাখি যে এই সময়টাতে যে প্রোটিন বা প্রাণীজ প্রোটিনের যে প্রয়োজনটা ছিল শরীরে বা আমাদের নিজেদের ইমিউন সিস্টেম বিল্ড করার জন্য, ইমপ্রুভ করার জন্য, সেটা প্রচার প্রসার সেভাবে আসলে হয়নি, বরং মানুষ আরো ভয় পেয়েছে যে এখন আসলে ডিম বা ব্রয়লার মুরগি খেলে আরো ক্ষতি হয় কিনা। এই ধরনের একটা চিন্তা থেকেও কিন্তু অনেকে খাওয়া হয়তো কমিয়ে দিয়েছিল, এটাও একটা কারণ। আস্তে আস্তে মার্কেট রিকভারি করছে, বা কিন্তু হয়তো একটু সময় লাগবে। আপাতত এতটুকু থাক, পরে আবার করতে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে মূল্যবান তথ্যগুলো শেয়ার করার জন্য। তো একটি বিষয় জানতে চাচ্ছি, যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই সময়টাতে, যে আমরা প্রাণীজ প্রোটিনের কথা বলছি, কিন্তু প্রাণীজ প্রোটিনের মধ্যে সবচেয়ে সহজলভ্য প্রোটিন হচ্ছে আপনার ব্রয়লার। কিন্তু ব্রয়লারের বিষয়ে মানুষজনের যে আস্থা থাকার কথা, সেই আস্থাটি এখনো তৈরি হয়নি। আমি এই বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলবো, তার আগে আমি একটু যেতে চাই ডক্টর এমদাদুল হক চৌধুরীর কাছে। ডক্টর এমদাদুল হক চৌধুরী, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ জি মাকসুদ, আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি যে বিষয়টি জানতে চাচ্ছি, কারণ শুরু থেকেই এই কোভিড-19 যখন আসে, তখন নানা ধরনের তথ্য, অনেক তথ্যের যেমন ভুল তথ্য আছে, আবার অনেক সঠিক তথ্য আছে। তো তথ্য বিভ্রাটে কিন্তু মানুষ আসলে কোনটি সঠিক তথ্য সেটি যাচাই বাছাই করার ক্ষেত্রে অনেকটাই দিশেহারা হয়ে পড়ে। এই জন্য কিন্তু আমাদের আজকের যে অনুষ্ঠান, সেটি একটি স্লোগানই হচ্ছে যে আগে যাচাই বাছাই, তারপরে শেয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছুই এখন শেয়ার হচ্ছে, যেটির আসলে কোনো সঠিক ভিত্তি অনেক ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না। এবং তার মধ্যে একটি বিষয় ছিল যে ব্রয়লার মুরগি খেলে করোনা ছড়ায়, এরকম একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। তো সেই বিষয় সম্পর্কে আপনার কাছে জানতে চাই, আসলে এটি কতটুকু সত্যি কিংবা কতটুকু মিল? ধন্যবাদ মাকসুদ। প্রথমত আমি ধন্যবাদ জানাই আমাকে বিশেষ করে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমাদের সামনে যারা দর্শক যারা লাইভে আছেন তাদেরকে, তারা ধৈর্য ধরে নিশ্চয়ই আমাদের কথা শুনবেন। সত্যি আমরা খুবই একটা দুর্যোগকালীন সময়ের মধ্যে দিয়ে পার করছি। প্রতিদিন সকালবেলা সবার দিন শুরু হয় খুব খারাপ খবরের মধ্যে দিয়ে। সবাই ফেসবুক এখন একটা বহুল প্রচলিত মাধ্যম, এবং সেটি সবাই ব্রাউজ করে বিভিন্ন তথ্য পেতে চায়, এবং যে কোনো তথ্য পেতে পাইলেই সেটাকে আবার তারা বিশ্বাসও করতে চায়। এবং সবচেয়ে বড় যে প্রবলেমটা, বাছাই না করে আবার সেটি সবার মধ্যে শেয়ারও করে দেয়। আমি তাদের যে ব্যাড ইন্টেনশন আছে সেটা আমি বলবো না, আমি বলবো যে তারা হয়তো তাদের সীমাবদ্ধতার কারণে এটা করে। তো যে প্রশ্নটা মাকসুদ আপনি করেছেন, আমি বলবো যে এটি একেবারেই ভ্রান্ত ধারণা,
তার কারণ হচ্ছে করোনা ভাইরাস সেটি হচ্ছে একটা ম্যামালিয়ান করোনা ভাইরাস, আর ব্রয়লার সেটা একটা এভিয়ান স্পেসিস। কাজে ম্যামালিয়ান করোনা ভাইরাস কখনো এভিয়ান স্পেসিসকে ইনফেক্ট করতে পারে না। কাজে ব্রয়লার মাংস থেকে করোনা ভাইরাস ছড়ায়, এটি সম্পূর্ণভাবে একেবারে বৈজ্ঞানিক ভিত্তি নাই। শুধু তাই না, আমি গবেষণার ফলাফলও দিব। আমাদের কলিগ, আমরা একই সাথে কাজ করি জার্মানিতে, আপনারা শুনে থাকবেন এফএলআই, এটি এভিয়ান ইনফ্লুয়েঞ্জার জন্য একটা রেফারেন্স ল্যাবরেটরি, অনেকগুলো ভাইরাস ডিজিজের জন্য রেফারেন্স ল্যাবরেটরি। তারা সাম্প্রতিককালে করোনা ভাইরাসের ট্রান্সমিশন নিয়ে কাজ করেছে এবং তারাও পরীক্ষা করে দেখেছে কোনো পশু পাখির মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায় না, অর্থাৎ করোনা ভাইরাসের সাসেপ্টেবল না পশু পাখি কোনোটাই করোনা ভাইরাসের জন্য। গৃহপালিত পশু পাখি কোনোটাই সাসেপ্টেবল না, ব্রয়লার তো নয়। কাজে আমি মনে করি কথাটি একেবারেই অবৈজ্ঞানিক, একেবারেই কল্পনাপ্রসূত। কেউ তার মনের খেয়ালে এটি বলে বেড়াচ্ছেন। কেন বলে বেড়াচ্ছেন আমি জানি না। এতে শুধু পোল্ট্রি ইন্ডাস্ট্রির যে মারাত্মক ক্ষতি হচ্ছে তা না, আমরা যারা ভোক্তা, আমরা যারা আমাদের সাধারণ মানুষ যারা প্রোটিনের জন্য ব্রয়লারের উপর নির্ভর করে, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ প্রোটিন আমাদের শরীরের বিল্ডিং ব্লক, এটা না পেলে আমাদের শরীরের অনেক কিছুই ক্ষতি হয়। আমি মনে করি না, আমি আবারও বলছি, করোনা ভাইরাস ব্রয়লার মাংসের মাধ্যমে ছড়ায় না, মুরগিজাত কোনো প্রোডাক্টের মাধ্যমে ছড়ায় না, যদি না আমাদের হাত দিয়ে তাকে কন্টামিনেট করি। যদি আমাদের দূষিত হাত দিয়ে তাকে নাড়াচাড়া করি, তাহলে অবশ্যই শুধু ব্রয়লার মাংস না, যে কোনো একটা ইনঅ্যানিমেট অবজেক্টও করোনা ভাইরাস ছড়াতে পারে। কিন্তু ব্রয়লার মাংস ইটসেলফ, ব্রয়লার ইটসেলফ করোনা ভাইরাস ছড়ায় না, একেবারে বৈজ্ঞানিক তথ্য। জি, ডক্টর এমদাদুল হক চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমি একটু যেতে চাই নুসরাত জাহানের কাছে, পুষ্টিবিদ নুসরাত জাহান। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? নুসরাত, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? না, আমি অতটা শুনতে পাচ্ছি না, ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আমি একটু যে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছিলাম, করোনাকালীন এই সময়ে যেহেতু মানুষের রোগ প্রতিরোধের বিষয়টি সবচেয়ে গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে এবং সেই জায়গা থেকে মানুষের পুষ্টির বিষয়টি কিন্তু এখন সবচেয়ে গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে এবং আপনারা একটি বড় দায়িত্ব এখন পালন করছেন এবং মানুষজন কিন্তু আপনাদের পরামর্শ সবচেয়ে বেশি শুনতে চায় এই সময়ে আসলে মানুষের করণীয় কি। আমি আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই যে প্রাণীজ প্রোটিনের যে গুরুত্ব রয়েছে এই রোগ প্রতিরোধের ক্ষেত্রে, সেই শুনতে, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? নুসরাত জাহান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমার মনে হয় যে একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছে এখানে, শব্দ হচ্ছে। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? নুসরাত জাহান, আপনি কি শুনতে পাচ্ছেন? নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, আমরা বুঝতে পারছি। তাহলে আপনার কাছে আমি একটু পরে আসবো, আপনার সংযোগকে আমরা একটু পরীক্ষা করে নিচ্ছি। আমি যেতে চাই সাংবাদিক শাহিদ আলমের কাছে। শাহিদ, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। জি, শাহিদ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি, আপনি একজন গণমাধ্যম কর্মী হিসেবে এই সেক্টরে অনেক রিপোর্ট করেন এবং এখন হয়তো করছেন, বিষয়গুলো নিয়ে কাজ করেন, সেই অভিজ্ঞতা আপনার রয়েছে। আমি একটি বিষয় জানতে চাচ্ছিলাম যে এই যে প্রাণীজ প্রোটিনের ক্ষেত্রে এখন করোনাকালীন সময়ে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে অনেক আলোচনা আসছে, আপনারা যে সেক্টরে কাজ করছেন, আপনারা তো এই প্রোটিন সোর্স গুলার বিষয়ে সবসময় জানেন, এই সোর্স গুলা কোথায় কোন জায়গায় সমস্যা হয় কিংবা তথ্যগুলো প্রচার করে থাকেন। যেমন একটি তথ্য আমি ডক্টর এমদাদুল হক চৌধুরীর কাছে জানতে চেয়েছিলাম যে পোল্ট্রি ব্রয়লারের মাধ্যমে করোনা ছড়ায়, এরকম একটি বিভ্রান্তিকর তথ্য কিন্তু এসেছিল। আপনারা আসলে কি ধরনের তথ্য পাচ্ছেন কিংবা আপনারা এই তথ্যগুলো কতটুকু যাচাই বাছাই করছেন? মাকসুদুর, আপনাকে ধন্যবাদ এবং প্রোটিন হক বিডিকেও ধন্যবাদ এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য।
আসলে যখন একজন মাধ্যমে সে কর্মী হিসেবে যখন বিভিন্ন বাজারে বা যেখানে মানুষের সাথে চলাফেরার সুযোগ হয়েছে, তখন দেখেছি আপনি একটা জিনিস খেয়াল করবেন যে যে কোনো দুর্যোগে অর্থাৎ সংকটকালীন মুহূর্তে কিন্তু মানুষের মাঝে আর অর্থাৎ সমাজে কিন্তু আপনার গুজব এই শব্দটা বেশি প্রচলিত। অর্থাৎ এই সময় সংকটকালীন মুহূর্তে কিন্তু গুজবটা বেশি ছড়ায় একজন থেকে আরেকজনে। সেটা কিন্তু বাস্তব উদাহরণ আমরা এই কোভিড-19 এর সময় দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এই ব্রয়লার মুরগির ক্ষেত্রে অর্থাৎ প্রোটিন যে উৎস, যেটা সস্তা উৎস হিসেবে পরিচিত আমাদের দেশে, সেই ব্রয়লার মুরগি খেলে করোনা হয় মানুষের একটা নেতিবাচক ধারণা কিন্তু এই কোভিড-19 এর সময় আমরা দেখতে পাচ্ছি। আমি কিন্তু আপনাকে আগেই বলেছি যে যে কোনো দুর্যোগের সময় কিন্তু গুজবটা বেশি ছড়ায়। অর্থাৎ এই দিকটা মানুষের মাঝে নেতিবাচকভাবে ধারণা থাকলেও মানুষ কিন্তু এই প্রোটিনের চাহিদা মেটানোর জন্য পোল্ট্রি শিল্পের উপরে এখনো আস্থা রাখছে। এর মূল কারণটা হচ্ছে সস্তায় কিন্তু এই প্রোটিনটা মানুষ কিনতে পাচ্ছে বাজার থেকে, এবং মধ্যবিত্ত সহ নিম্ন মধ্যবিত্ত সবাই কিন্তু একেবারে সস্তায় বাজার থেকে কিন্তু মুরগিটা কিনতে পাচ্ছে। তবে আরেকটি বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই, যেটা ইমদাদ স্যার বললো কিছুক্ষণ আগে, যে তারা গবেষণা দেখেছে এবং জার্মানির গবেষকরাও স্যার কিছুক্ষণ আগে বলছে যে প্রোটিনের এই যে উৎস অর্থাৎ পোল্ট্রি মুরগি, ব্রয়লার মুরগি থেকে কিন্তু করোনা ছড়ায় না। এটা আমি বেশ কয়েক মাস অর্থাৎ উল্লেখ করতে চাই, গত বছর আমি অর্থাৎ 5 থেকে 6 মাস আগে একটি ঢাকার অদূরে গাজীপুরে একটি ব্রয়লার মুরগির কারখানা আমার পরিদর্শনের সুযোগ হয়েছিল। সেখানে আমি দেখেছি অর্থাৎ কোভিড পূর্ববর্তী সময় থেকেও তারা কিন্তু পরিপূর্ণভাবে অর্থাৎ শতভাগ তারা সেফটি মেনটেন করে। অর্থাৎ সেই খামারে যখন যাওয়ার সুযোগ হয়েছিল, সেই যাওয়ার সময় থেকে তাদের যে মেনটেন্যান্স ব্যবস্থা আমি দেখেছি, অর্থাৎ সেটা কিন্তু শতভাগ নিরাপদ বলা যায়। সুতরাং আমি যেটা চাক্ষুষ দেখেছি, সুতরাং তাদের যে উৎপাদন ব্যবস্থা, বাজারজাতকরণ ব্যবস্থা, সেক্ষেত্রে কিন্তু তারা যথেষ্ট পরিমাণ সচেতনতা বজায় রাখে, এবং মানুষের মাঝে কিন্তু যারা একেবারে রুট লেভেলে, তারা কিন্তু ওই জিনিসটা না থাকলেও তাদের মধ্যে কিন্তু গুজবটা কাজ করে। তবে গুজব কাজ করলেও তারা যেহেতু সস্তায় এই জিনিসটা পাচ্ছে, তারা কিন্তু এই সহজে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বলেন বা তাদের যে আমিষের চাহিদা মেটাতে কথা বলেন, তারা কিন্তু এই উৎসের প্রতি তারা এখনো আস্থাবান, কারণ তারা অল্প দামে এটা কিনতে পারে। তবে আমি এই বিষয়টা উল্লেখ করতে চাই যে বাজার ব্যবস্থার প্রতি আমাদের মনে হয় আর একটু নজর দেওয়া উচিত। কারণ আপনি দেখবেন যে ঢাকা শহরের বিভিন্ন কাঁচা বাজারে তারা যেভাবে একটা মুরগি একটা প্রক্রিয়াজাত করে, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণ সেফটি তারা মেনটেন করে না। এবং ডাব্লিউএসি কিন্তু বলেছে যে একটি বাজারে যাতে প্রাণীজ আমিষ নিয়ে যারা ব্যবসা করে বা যারা প্রক্রিয়াজাত করে, তাদেরকে যথেষ্ট পরিমাণ সেফটি মেনটেন করতে হবে, যেটা আমরা বড় বড় প্রতিষ্ঠানগুলোকে আমরা দেখেছি তাদের কারখানায়। কিন্তু এটা খোলা বাজারে কিন্তু অতটা লক্ষণীয় না আমাদের এই ঢাকা শহর বা সারা দেশে। সেই জায়গাটা আরেকটু জোরদার ভাইয়ের করে আহমেদ, এই বিষয়গুলো আপনি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলেছেন, সেই আলোচনা নিশ্চয়ই আমাদের শামসুল আরেফিন খালিদ, যিনি এই খাতের বড় একজন উদ্যোক্তা রয়েছেন, তিনিও শুনেছেন। আপনার প্রশ্নের জবাবগুলো আমি তার কাছ থেকে পাবো। আমি একটু যেতে চাই পুষ্টিবিদ নুসরাত জাহানের কাছে। পুষ্টিবিদ নুসরাত জাহান, আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি, শুধু করোনাকালীন সময় না, আমরা কিন্তু সবসময় মানুষকে যেটি বলে থাকি যে সুস্থ দেহই মানুষকে কিন্তু সবকিছু থেকে সুরক্ষা দিতে পারে। সেটি মানসিক টেনশন হতে পারে, অনেক কিছুই হতে পারে, কিন্তু আপনার সুস্থ সবল দেহের উপর সেটি এখন আমাদের হয়তো এই করোনা এসে সেই বিষয়টিকে আরো গুরুত্বের সাথে ভাবার সুযোগ করে দিয়েছে। এখন থেকে আমাদের হয়তো কিছু অভ্যাস পরিবর্তনের বিষয় রয়েছে। আমি যে বিষয়টি জানতে চাই, আসলে প্রাণীজ প্রোটিন এটি মানুষকে কতটুকু সুস্থ সবল রাখার জন্য জরুরি, এবং একজন মানুষ সেটি বয়স ভেদে কি পরিমাণ প্রাণীজ প্রোটিন তাকে গ্রহণ করা উচিত সুস্থ স্বাভাবিক থাকার জন্য। এবং এই শুধু এই সময়টা না, করোনাকালীন সময়ে যে আপনি একবারে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে তুলতে পারেন বিষয়টা না, একটি দীর্ঘস্থায়ী অভ্যাসে। তো আমি সেই বিষয়টি সম্পর্কে জানতে চাই, একজন সুস্থ সবল মানুষের জন্য এই প্রাণীজ প্রোটিন কতটুকু গুরুত্বপূর্ণ, এবং সেই সোর্সটা সে কোথা থেকে পেতে পারে, কোনটি মানুষের জন্য বেশি উপযোগী।
ওকে, থ্যাংক ইউ সো মাচ বাপ্পি ভাই। আসলে আমরা তো এখন বর্তমানে এত কঠিন এবং অপ্রত্যাশিত একটা সময় আমরা পার করছি এই করোনা সিচুয়েশনটাতে। আসলে প্রোটিন নিয়ে যেহেতু আজকে আমরা কথা বলছি, শুরুর দিকে যখন এই কোভিড-19 বা করোনা ভাইরাস এই ডিজিজটা আসলো, তো তখন পর্যন্ত কিন্তু বলা হচ্ছিল এই ভাইরাস প্রতিরোধ করার জন্য কোনো ভ্যাকসিন যেহেতু আবিষ্কার হয়নি, সো আমাদের সার্ভাইভ করাটা খুব ডিফিকাল্ট। আমরা ভ্যাকসিনটার উপরেই ডিপেন্ডেন্ট ছিলাম। বাট এর কিছুদিনের মধ্যেই কিন্তু আমরা জানতে পারলাম যে আসলে আমাদেরকে এই ভাইরাস প্রতিরোধ করার জন্য আমাদের যেহেতু কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি, সো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে আমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর এই যে আপনি বলছেন যে এখন আসলে এই মুহূর্তে কি করণীয় বা প্রাণীজ প্রোটিনটা কেন দরকার, মেইনলি আসলে ইমিউনিটি বৃদ্ধি করার জন্য আমাদের শরীরে কিন্তু প্রোটিনের প্রয়োজনীয়তাটা অনেক বেশি, যেহেতু ভ্যাকসিন আবিষ্কার হয়নি। সো আমাদেরকে এখন এই মুহূর্তে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য আমাদেরকে হেলদি ফুডে অভ্যস্ত হতে হবে। আপনি দেখবেন যে WHO বা ইউনিসেফে বলা হয়েছে এবং কিছু অথেন্টিক কিছু হেলথ সংস্থাগুলো কিন্তু বারবার বলছে যে আমাদেরকে এখন ইমিউনিটিকে বুস্ট আপ করতে হবে। যারা অনেক আগে থেকেই হেলদি খাবার খেত, হেলদি লাইফস্টাইল আসলে মেনটেন করতো, তাদের কিন্তু ইমিউনিটি বরাবরই ভালো। বাট এই মুহূর্তে আমাদেরকে এই ভাইরাস প্রতিরোধ করার জন্য আমাদের ইমিউনিটিকে বুস্ট আপ করতে হবে। অনেকে হয়তো চিন্তা করতে পারে যে আমার তো অত ভালো লাইফস্টাইল ছিল না বা অত ভালো ফুড হ্যাবিট আমার ছিল না, বাট এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? যার যতটুকু ইমিউনিটি আছে সেটাকে কিন্তু চাইলে বুস্ট আপ করা যায়, এবং এই পজিটিভ থিঙ্কিং নিয়ে কিন্তু আমাদেরকে হেলদি ফুড গ্রহণ করতে হবে। আমরা আসলে সকাল থেকে রাত পর্যন্ত যা যা খাবার খাচ্ছি, অল্প খাচ্ছি, বা সেটাতে যাতে অবশ্যই ফার্স্ট ক্লাস প্রোটিন থাকে, প্রাণীজ প্রোটিন যাতে থাকে। এই যে আমরা সবসময় আমরা কিন্তু বলছি যে সারাদিনে একটা কি দুটো ডিম যাতে অবশ্যই থাকে, সেটা অবশ্যই বয়েল ফর্মে থাকবে। আমরা চিকেন ওর ফিশটাকে আমরা সেখানে ইনক্লুড করব। এই যে প্রোটিনের কথা বারবার বলছি, আমাদেরকে জানতে হবে যে ইমিউনিটির জন্য কেন প্রোটিন দরকার। এই আমাদের হিউম্যান বডির একটা এসেনশিয়াল নিউট্রিয়েন্টসই কিন্তু হচ্ছে এই প্রোটিন, এবং এই ইমিউনিটি মেড আপ হয় কিন্তু এই প্রোটিন থেকে। অর্থাৎ এই যে আমাদের শরীরের গঠন এবং এই যে সেলস গুলার ভাইটাল কম্পোনেন্টই কিন্তু হচ্ছে এই প্রোটিন। দ্যাটস কিন্তু আমরা বারবার প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করার কথা বারবার বলছি, এবং এই যে WHO এর কথা বলছি আমরা, ইউনিসেফের কথা আমরা বলছি, এবং কিছু অথেন্টিক কিছু হেলথ গাইডলাইনে বলা হয়েছে এই যে আমরা প্রোটিন গ্রহণ করছি, এই প্রোটিনটা কিন্তু হতে হবে হাই কোয়ালিটি প্রোটিন। অর্থাৎ এই হাই কোয়ালিটি প্রোটিন কিন্তু আমরা প্রাণীজ প্রোটিন থেকেই কিন্তু পাচ্ছি। অর্থাৎ ফিশ বা এগ, চিকেন, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট, এই ধরনের খাবার থেকেই কিন্তু আমাদেরকে প্রোটিনটা ইনটেক করতে হবে, পাশাপাশি সেকেন্ড ক্লাস প্রোটিন। বাট এই প্রাণীজ প্রোটিন থেকে মূলত কিন্তু আমাদেরকে প্রোটিন গ্রহণ করতে হবে। আর প্রোটিন তো আছেই, পাশাপাশি আমাদেরকে আরো অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে, ভিটামিন সি জাতীয় খাবার, ভিটামিন ডি, যেটা আমরা অলমোস্ট সবাই কিন্তু জানছি, হ্যাঁ, বিভিন্ন নিউজের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে প্রোটিনের পাশাপাশি আরো কিছু ভিটামিনস এন্ড মিনারেলস আছে যেগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। সো প্রোটিনের দিকে এই জন্যই আমরা জোর দিচ্ছি যে প্রোটিনই মেইনলি হচ্ছে আমাদের ইমিউনিটিকে বুস্ট আপ করে, এবং সেটা প্রোটিন জাতীয় খাবার থেকেই কিন্তু আমরা পেয়ে থাকি। তো একটা বিষয়ে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই আপনার সাথে, যে বিষয়টা আমি ইতিমধ্যে প্রশ্ন করেছিলাম। এখন যে বয়স ভেদে এক একজনের প্রোটিন গ্রহণের পরিমাণ এক এক রকম হতে পারে। এখন মানে বয়স ভেদে একজন মানুষ কি পরিমাণ প্রোটিন গ্রহণ করতে পারবেন? কথার কথা যদি বলি যে একজন সুস্থ মানুষ কিংবা একজন ইয়াং মানুষ কয়টা ডিম দিনে খেতে পারবেন, কিংবা একজন বয়স্ক মানুষ দিনে কয়টা ডিম খেতে পারবেন, এরকম আসলে বয়স ভেদে তার প্রোটিন গ্রহণটা হওয়া উচিত। আচ্ছা, এটা আসলে কিছুটা আমাদেরকে মেনটেন করতে হবে। যেমন যারা কোভিড-19 আক্রান্ত হয়েছে অথবা যারা করোনার তে আক্রান্ত হয়েছে, এটা চায়না থেকে একটা রিসার্চে বলা হয়েছে, বা বেশ কয়েকটা আমরা হেলথ গাইডলাইন থেকে আমরা জেনেছি যে যারা কোভিডে আক্রান্ত হয় তাদেরকে এভরিডে 100 থেকে 150 গ্রাম পর্যন্ত প্রোটিন গ্রহণ করতে বলা হয়েছে। তবে এই পরিমাণটা নির্ধারিত হবে অবশ্যই তার বয়স অনুযায়ী এবং তার ওজন অনুযায়ী। অর্থাৎ যার যতটুকু ওজন আছে সে অনুযায়ী পার কেজি বডি ওয়েটের সঙ্গে 1 গ্রাম প্রোটিন অ্যাড করতে হবে। অর্থাৎ কারোর যদি
60 কেজি ওজন হয়, তাকে মোট কথা 80 to 90 গ্রাম তাকে প্রোটিন গ্রহণ করতে হবে। এবং এই যে আমরা একটা 100 গ্রাম প্রোটিনের একটা আনুমানিক একটা টার্গেট আমি ধরে দিয়েছি, এইটাকে ফিল আপ করার জন্য অবশ্যই তাকে ডিম সকালে ইনটেক করতে হবে, দুপুরে ফিশ, রাতের বেলা চিকেন আর ফিশ ইনটেক করতে হবে, মিল্ক এন্ড মিল প্রোডাক্টস থাকতে হবে, নাটস সেটাতে থাকতে হবে। অর্থাৎ এই যে পরিমাণটা সেটা যার যার বয়স অনুযায়ী এবং ওজন অনুযায়ী সেটা আমরা নির্ধারণ করে থাকি। অর্থাৎ এই যে আমরা 100 থেকে 150 গ্রাম প্রোটিন ইনটেক বলছি একজন কোভিড-19 আক্রান্ত পেশেন্টকে, সেটা তার ওজন অনুযায়ী নির্ধারিত হবে। জি, সাজান আপনি যুক্ত থাকুন আমাদের সাথে। আমি একটু যাবো এখন শামসুল আরিফুল খালেদের কাছে। শামসুল আরিফুল খালেদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, যে বিষয়গুলো নিয়ে এতক্ষণ আলোচনা হলো, আপনি নিশ্চয়ই সেটিও শুনেছেন যে মানুষের কিছু ভ্রান্ত ধারণা যেমন রয়েছে, পাশাপাশি এখন এই সময়ে মানুষের যে খাদ্যাভ্যাস সেটিও পরিবর্তনের একটি বড় সুযোগ এসেছে, এবং প্রাণীজ প্রোটিনের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টিও মানুষ এখন গুরুত্বের সাথে বিবেচনা করছে। আর সেই জায়গা থেকে আপনারা হচ্ছেন এই প্রোটিন সরবরাহকারী, আপনারা সরবরাহ করে থাকেন। বিশেষ করে আমি যদি বলি সহজলভ্য প্রোটিন কিংবা গরিবের প্রোটিন বলে থাকে অনেকে, ব্রয়লার মুরগিকে কিংবা ডিমকে, সেই জিনিসগুলো এখন মানুষের কাছে যতটা সহজলভ্য হবে, যতটা মানুষকে পৌঁছানো যাবে, ততটাই কিন্তু মানুষের খাদ্যাভ্যাসে যেমন পরিবর্তন আসবে, তেমনি তার যে রোগ প্রতিরোধ ক্ষমতার বিষয়টি বলা হচ্ছে, সেগুলো হয়তো একটি সহায়ক ভূমিকা এই সময়টাতে পালন করতে পারে। তো যে বিষয়টি আমি জানতে চাচ্ছি যে এই যে প্রোটিন গ্রহণ, সেই ক্ষেত্রে মানুষের মধ্যে কিন্তু একটি আস্থার জায়গাটা আমি শুরুতে বলছিলাম কিছুটা কম থাকে, যে আসলে প্রোটিন কতটা নিরাপদ, আমি ব্রয়লার মুরগি খাচ্ছি সেটি কতটা নিরাপদ, কিংবা ডিম খাচ্ছি সেটি কতটা নিরাপদ। এই জায়গাগুলোতে কিন্তু আপনারাও জানেন, এই খাতে আপনারা যারা আছেন উদ্যোক্তারা, তারাও বিভিন্ন সময় এই ধরনের প্রশ্নের মুখোমুখি হন, কিংবা গণমাধ্যম বলেন, অনেক গণমাধ্যমে সেই বিষয়গুলো আসে, কিছু নেতিবাচক প্রচারণাও থাকে। তো আপনারা যে প্রোটিন সরবরাহ করছেন সেটি আসলে কতটা নিরাপদ, এবং ভোক্তারা এখন আসলে কেন আপনাদের উপর আস্থা রাখে? প্রথমত ব্রয়লার বা ডিমের কথা যদি বলেন, আমি আসলে আপনার ক্লিয়ারলি শুনিনি, বাট আমি যতটুকু আমার প্রোটিন সম্পর্কে আমি জাস্ট ছোট্ট করে আমি বলতে পারি যে আসলে যে এই ব্রয়লার চিকেনের কথা অনেকে বলে থাকে, একটা যে ভীতি কাজ করে, আসলে আমার কাছে মনে হয় যে ভীতিটা ছিল যে অনেক সময় দেখা যায় যে ব্রয়লার চিকেনের ক্ষেত্রে কিছু হরমোনাল ড্রাগস ইউজ করা হয়ে থাকতো, একটা সময় আমরা শুনতাম। বাট মাকসুদ, সুযোগ হলে আমি মাকসুদ আমাকে একটু সুযোগ দিলে আমি ইমিউন হেলথ এবং প্রোটিনের একটা ভালো সম্পর্ক আছে, এই বিষয়ে আমি বলবো আমাকে যখন আবার সুযোগ দেওয়া হয়। আমার মনে হয় এখন খালেদ ভাইয়ের কাছ থেকে শুনি, পরে যদি আপনি বলুন, তারপরে আমি শামসুল আরিফিন খালেদের কাছে যাব, আপনি একটু বলুন। থ্যাংক ইউ। আমি নুসরাতের কথাগুলো খুব সুন্দর, ভালো লেগেছে, আমি খুব গুরুত্ব দিয়ে শুনছিলাম। আমার কাছে মনে হয় যে কথাগুলো বলেছে সেটি সঠিক এবং সুন্দরই হয়েছে। তবে আমাদের যে রোগ প্রতিরোধের যে ক্ষমতা, শরীরের যে প্রতিরোধের ক্ষমতা, এটা দুই ধরনের। একটাকে বলি আমরা ইননেট ইমিউন রেসপন্স, আর একটা হচ্ছে অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স। ইননেট ইমিউন রেসপন্সকে একেবারেই জেনারেল, এটি ব্যাকটেরিয়া, ভাইরাস সবকিছুর জন্য। যখনই কোনো ধরনের প্যাথোজেন অর্থাৎ জীবাণু আমাদের শরীরে ঢুকে, প্রথমেই কিন্তু আমাদের শরীর প্রতিরোধ করতে শুরু করে, যেটাকে বলি আমরা ইননেট ইমিউন রেসপন্স। এবং এই ইননেট ইমিউন রেসপন্সের জন্য তার যে সেলুলার কম্পোনেন্টগুলি আছে আপনারা সবাই জানি, সেগুলি হচ্ছে শরীরের লিউকোসাইট, যেমন নিউট্রোফিল, লিউকোসাইট, ম্যাক্রোফেজ। এবং এগুলা কিন্তু সবাই রক্তের সেল, এবং সবারই কিন্তু একটা নির্দিষ্ট লাইফ স্প্যান আছে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা মারা যায় এবং এদের প্রতিনিয়ত এদেরকে তৈরি হতে হয়। প্রতিটা সেলই কিন্তু প্রোটিন রিচ, সবাই তাকে সিনথেসাইজ হওয়ার জন্য প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড লাগে, প্রোটিন লাগে, এবং তার জন্য কিন্তু প্রতিনিয়ত একটা ডায়েটের সাপ্লাই লাগে। এই জন্য যদি আমাদের খাবারের মধ্যে পুষ্টিসম্মত প্রোটিন না থাকে, তাহলে এই প্রোটিনগুলোর অভাবে কিন্তু আমাদের এই রোগ প্রতিরোধ করার যে কম্পোনেন্টগুলা, সেলগুলা মূলত লিউকোসাইটস দ্বারা, ইভেন দো অ্যান্টিবডি যেটাকে আমরা অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স বলি, সেটাও একটা প্রোটিন।
কাজে এদের সিনথেসাইজ হতে হলে তার যে যোগান, যে র ম্যাটেরিয়াল প্রোটিন, সেটা কিন্তু প্রতিনিয়ত আমাদের খাবারের মাধ্যমে সাপ্লাই দিতে হবে। এবং প্রাণুজ প্রোটিন সেটাই হচ্ছে একটা কমপ্লিট প্রোটিন, যার মধ্যে সবগুলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, সেখান থেকে আমরা পাই। কাজেই আমার কাছে এইটি একটা বড় কারণ যে আমাদের প্রতিনিয়ত ডায়েটারি সাপ্লাইয়ের মধ্যে নির্দিষ্ট হারে আমাদের প্রাণিজ প্রোটিন অবশ্যই থাকা উচিত। আদারওয়াইজ প্রাণিজ প্রোটিনের অভাবে কিন্তু আমাদের ইমিউন সেলগুলো তৈরি হবে না। আর ইমিউন সেল তৈরি হলে না হলে আমাদের যে জেনারেল ইমিউন রেসপন্স, সে জেনারেল ইমিউন রেসপন্স আমাদের চৌধুরী, আপনাকে ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ মতামত যুক্ত করার জন্য। আমি একটু এখন শামসুল আরেফিন খালিদের কাছে অনেকগুলো প্রশ্ন নিয়ে যাব, এই জন্য আপনি একটু দেরিতেই যেতে চাচ্ছি আপনার কাছে। তার আগে আমি শাহেদ আহমেদের কাছে একটু ঘুরে আসতে চাই। আপনি যে বিষয়গুলো এতক্ষণ আলোচনা শুনছিলেন, একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনার কাছে কি মনে হয়, আমরা মানুষকে কি সঠিক তথ্যটি পৌঁছে দিতে পারছি এই প্রাণীজ প্রোটিনের ক্ষেত্রে, কিংবা তাদের কি করণীয় সেই কাজগুলিকে আমরা সঠিকভাবে করতে পারছি কিনা, কিংবা এই কাজ করতে গিয়ে আপনারা কি ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন? দেখুন, আসলে আমি বলবো যে আসলে মানুষের কাছে সঠিক তথ্যটা পৌঁছানোর জন্য সবচেয়ে বড় আহ, উৎস হিসেবে কাজ করে গণমাধ্যম। তবে আমরা যদি বর্তমান সমসাময়িক বিষয়গুলো দেখি, যে আসলে পত্রিকা বলেন বা টেলিভিশন বলেন, সেখানে কিন্তু মানুষের প্রতিদিন কিন্তু এই করোনার নেতিবাচক সংবাদটা যতটা আসছে তার সেই তুলনায় অনেক কম আসছে, যে আসলে কিভাবে মানুষ ইমিউনিটি সিস্টেমটা বিল্ড আপ করবে। যদিও মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে তারা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এবং পত্রিকার মাধ্যমে তারা প্রচারণা চালাচ্ছে, এবং তারা বেশ কিছু ভালো উদ্যোগও নিয়েছে। আমরা যদি দেখি যে কৃষকদের কাছ থেকে বা চাষিদের কাছ থেকে তারা ন্যায্য মূল্যে কিনে এবং লকডাউনের মধ্যেও যাতে ঠিকমতো বাজার ব্যবস্থা করা যায় সেই বিষয়টা তারা গ্রহণ করেছে। তবে আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই যে প্রতিনিয়ত যে আপনি যে আমরা করোনার জন্য বিভিন্ন জনস্বাস্থ্য বিশেষজ্ঞর বক্তব্য যখন শুনি, তারাও কিন্তু বলছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নয়, কারণ এটা কোনো এখনো ভ্যাকসিন বা কার্যকর কোনো ওষুধ তৈরি হয় নাই। সেক্ষেত্রে আমি বলবো যে আরো বেশি ভূমিকা রাখার সুযোগ রয়েছে আমাদের গণমাধ্যম কর্মীদের, এবং একই সাথে পত্রিকা টেলিভিশনকে আরো একটু জোর দেওয়া উচিত যে এই সময় আসলে বিশেষ করে প্রাণীজ আমিষ, অর্থাৎ ব্রয়লারের মতো যেহেতু এত অল্প দামে এত সস্তায় এই প্রাণীজ আমিষের উৎসটা আমাদের হাতের কাছে রয়েছে, যাতে এই বিষয়টা আমরা আরো বেশি জোর দিতে পারি, মানুষকে আরো বেশি সচেতন করতে পারি, যাতে এই সহজে মানুষ পুষ্টি গ্রহণ করতে পারে এবং তারা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে। আমার মনে হয় যে এই বিষয়টা এখন আমাদের আর একটু কাজ করার বাকি আছে। জি, শাহেদ আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমি এখন একজন ভোক্তার কাছে যাব, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, তুবা হামিম, একজন গৃহিণী। আমি একটু আপনার কাছে জানতে চাই, এই যে প্রাণীজ প্রোটিন আমরা বলি, ব্রয়লার বলেন, ডিম বলেন, মাটন বলেন, বিফ বলেন, এসব বিষয় নিয়ে একজন ভোক্তা হিসেবে আসলে আপনি কি কি চিন্তার মধ্যে পড়েন, কিংবা এখন এই সময়ে সবাই যেহেতু কোভিড-19 নিয়ে চিন্তিত, এই সময়টাতে আসলে আপনি এই প্রাণীজ প্রোটিনের যোগান দিতে গিয়ে আপনার সন্তান কিংবা আপনার পরিবারকে এই প্রোটিনের যোগান দিতে গিয়ে কি ধরনের প্রশ্নের মুখে পড়ছেন, কি ধরনের চিন্তার মধ্যে পড়ছেন? অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য। আমার নাম হচ্ছে ফারাহ তুবা। আমার একটা বাচ্চা আছে 21 মাসের। তো যেহেতু ব্রয়লার, ডিম, মুরগি এই সমস্ত কিছু খুব সহজলভ্য, এই কারণে আমরা যেটা করেছি যে প্রথম থেকেই আমরা এগুলোই ব্যবহার করতাম, কিনতাম আসলে। কিন্তু পরে আমরা শুনলাম যে এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট করে দিতে পারে শরীরকে। তো এটা শোনার পর থেকে আমরা আসলে বাচ্চার জন্য বিশেষ করে এটা খাওয়া একদমই বন্ধ করে দিলাম। আর আমাদের ক্ষেত্রে যেটা করলাম যে আমরা অনেক কমিয়ে আনলাম যে দেশি মুরগি, দেশি ডিমের দিকে চেষ্টা করতে থাকি। তো এটা হচ্ছে আমার প্রশ্ন যে আসলেই কি এটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট করে দেয়, এবং যদি করে দেয় সেই ক্ষেত্রে তো মানে বাচ্চাদের জন্য ব্যবহার করাটা নিরাপদ কিনা। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে আপনার এই মূল্যবান প্রশ্নের জন্য। আমি একটু শামসুল আরেফিন খালিদের কাছে যেতে চাই। শামসুল আরেফিন খালিদ, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, এবং আপনি আমাদের যে একজন ভোক্তা যে প্রশ্নটি করেছেন, সেই প্রশ্নটি আপনি শুনতে পেরেছেন। আমি যে বিষয়টি বলছিলাম আপনাকে, যে আসলে এই নিরাপদ প্রাণীজ প্রোটিনের যোগান আপনারা কতটুকু দিতে পারছেন, এবং এই যে ভোক্তা একজন প্রশ্ন করলো যে অ্যান্টিবায়োটিকের রেসিপি থাকে কিনা, এই কারণে তিনি কিছুটা দ্বিধাগ্রস্ত থাকেন, আপনারা এই ভোক্তাদেরকে কিভাবে আশ্বস্ত করছেন?
অ্যান্টিবায়োটিক রেসিডিউ থাকে বা থাকে না, এটা তো পরের বিষয়। প্রথমত হচ্ছে যে দুইটা বিষয়ে আসলে ব্রয়লারের এগেনস্টে প্রোপাগান্ডা আছে। একটা হচ্ছে ব্রয়লার নিজেই এমন একটা কিছু যেটা আসলে মুরগি হতো না, এবং এটা খেলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। অ্যান্টিবায়োটিকের কথাটা দ্বিতীয়ত। প্রথমত হচ্ছে ব্রয়লারই খাওয়া যাবে কিনা, এটা নিয়ে একটা সংশয় আছে। দ্বিতীয়ত আছে যে এটার মধ্যে কন্টামিনেন্টস আছে। ওই কন্টামিনেন্টস এর মধ্যে একটা কন্টামিনেন্টস হচ্ছে অ্যান্টিবায়োটিক রেসিডিউ ছাড়াও অন্য কন্টামিনেন্টস থাকতে পারে, যেটা এটা অনেকটা মানতে পারে। এবং বিশেষত আমাদের বাজার ব্যবস্থাপনা যেভাবে হয়, আমাদের যেহেতু এখনো পর্যন্ত ওয়েট মার্কেট মূল, আমাদের এখনো পলিসি মার্কেট এখনো জনপ্রিয় হয় নাই, সেহেতু সেখানে মার্কেটে যদি ডিসইনফেক্টর প্রপারলি ইউজ না হয়, মার্কেট যদি যে মার্কেটের মধ্যে বিক্রি হয় সেটা না থাকে, সেখান থেকেও কিন্তু কন্টামিনেন্টস আসতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক তো পৃথিবীর সমস্ত দেশেই ইউজ হয় মুরগির ক্ষেত্রে যদি অসুখ হয়, যদি অসুস্থ হয়। আর প্রিভেনশনের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ইউজ যেটা, সেটা প্রায় পৃথিবীর প্রায় বেশি বন্ধ। বাংলাদেশেও এটা অনেক আগে 2010-11 সাল থেকেই কিন্তু ফিডে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কিন্তু নিষিদ্ধ, এবং এটা গভর্নমেন্ট প্রথম দিকে এটা সময় লেগেছে আস্তে আস্তে, বাট আমার জানা মতে গত 1-1.5 বছর খুবই শক্তভাবে এটা গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। এবং এই কারণে অবশ্যই এখন যে মুরগির মান, ব্রয়লারের মান, সেটা দিন দিন ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন যদি অসুস্থতা তৈরি হয় কখনো কোনো মুরগি, তখন শেষের দিকে ফার্মাররা হয়তো অ্যান্টিবায়োটিক দিতে পারেন, এবং সেটা কিছু রেসিডিউ থাকতে পারে। বাট বিষয়টা হচ্ছে যে আমাদের একটা জিনিস একটু খেয়াল করি, সেটা আমরা প্রতিদিন যে মুরগিগুলো খাচ্ছি, আমরা কি একই ফার্মের মুরগি খাচ্ছি, একই অ্যান্টিবায়োটিক দেওয়া মুরগি কি খাচ্ছি, সেটাও তো একটা ইস্যু। সেটা রেজিস্ট্যান্সটা কিভাবে আসবে? যদি প্রতিদিন একটা ফার্ম থেকে মুরগি খেতাম এবং প্রতিদিনই সেই ফার্মে একটা পার্টিকুলার অ্যান্টিবায়োটিক দেওয়া হতো, ওটা রেসিডিউ, ওই অ্যান্টিবায়োটিকের রেসিডিউ ওখানে যথেষ্ট পরিমাণ থাকে, তো সেটা আমরা কন্টিনিউয়াসলি যদি খেতাম তখন একটা সুযোগ থাকে। কিন্তু আমরা যদি বিক্ষিপ্ত ভাবে খাই এবং অধিকাংশ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক রেসিডিউ যেহেতু থাকে না, সেহেতু সেটা নিয়ে অত ভয় পাওয়ার মনে হয় না কিছু আছে যেটা মানুষ ভয় পায়। এত ভয় পাওয়ার মধ্যে পৃথিবীর সমস্ত দেশেই মুরগির ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ইউজ হয় থিওরিটিক লেভেলে, এবং বাংলাদেশেও এটা হয়, কিন্তু সেটা এখনো এমন কোন পরিস্থিতিতে যায়নি যেটাতে অ্যান্টিবায়োটিকের মানে যেটা বলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, সেটা অনেক বড় আকারে বাংলাদেশে ব্রয়লারের কারণে অর্থাৎ পোল্ট্রি সেক্টরের জন্য এটা আসলে আমাদের মনে হয় না। এটা আসলে আমাদের আমরা আসলে মনে করি না, কারণ অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স মূলত যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের যথেষ্ট ব্যবহারের জন্য। যে যেমন ইচ্ছা বাংলাদেশ থেকে যে কোনো অ্যান্টিবায়োটিক দোকান থেকে কিনতে পারে, এবং পুরো কোর্সও তারা কমপ্লিট করে না, জানেও না যে অ্যান্টিবায়োটিকের কমপ্লিট হয়, এবং ইচ্ছা মতো তারা ইউজ করে, এবং এইটার কারণে কিন্তু মূলত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয় বাংলাদেশে। এটা সবচেয়ে বড় একটা প্রমাণ দিই, সেটা হচ্ছে যে ইন্ডিয়াতে যেসব স্টেট ভেজিটেরিয়ান, যেসব স্টেটের লোকজন একটা পিওর ভেজিটেরিয়ান, সেই সব দেশেও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যে পরিমাণ, সেই জায়গাগুলো, সেই রাজ্যের গুলো যা আছে, যারা নন ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রে প্রায় সমানই আছে। সুতরাং মুরগির মাধ্যমেই যদি এটা হতো, তাহলে তো ইন্ডিয়ার ওই স্টেট গুলোতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যেটা তৈরি হয়েছে ওটা হতো না, কারণ তারা তো মুরগিই খায় না। কিভাবে এটা হলো? খালেদা, আমি বুঝতে পেরেছি, এবং নিশ্চয়ই যিনি প্রশ্ন করেছেন তিনিও আপনার এই কথায় আস্থা রাখতে পারবেন যে আপনাদের অ্যান্টিবায়োটিকের যে ঝুঁকি, সেটি বাংলাদেশের এখন আগের মতো নেই। হয়তো বা কিছুটা ভোক্তাদের সংশয় থাকতে পারে, কিংবা প্রচার অপপ্রচারের বিষয়গুলো থাকতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আরো আলোচনা করবো সামনের সময়। আমি একটু ভোক্তার কাছে যেতে চাই, তো হামিমের কাছে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি, ধন্যবাদ আপনাদেরকে। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই করোনাকালীন সময়ে এরকম এই যে 1 বছর 2 বছরের শিশুদের ক্ষেত্রে আমাদের খাদ্য তালিকাটা কিভাবে প্রোটিন সমৃদ্ধ হওয়া উচিত এবং কি কি থাকা উচিত, এইটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। যে এই বিষয়টি নিশ্চয়ই আমাদের সাথে যিনি পুষ্টিবিদ যুক্ত আছেন তার কাছে আমরা শুনবো। তবে আমি একটু আবারও যেতে চাই শামসুল আরফিন খালিদের কাছে। আমাদের এই ফেসবুক লাইভ দেখছেন ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের মহাসচিব হাবিবুর রহমান মোল্লা, তিনি একটি কমেন্টও করেছেন যে আসলে প্রাণীর প্রোটিনের বিকল্প মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কিংবা সুস্থ সবল থাকার জন্য। হাবিবুর রহমান মোল্লা, আপনাকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমি একটু শামসুল আরফিন খালিদের কাছে যেতে চাই যে বিষয়টি একটা মিসকনসেপশন গ্রাস করতেছে, সেটি একটু ক্লিয়ার করা হ্যাঁ, মিসকনসেপশনটা হচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো মানুষ বা বাচ্চা কিন্তু রেজিস্ট্যান্ট হয় কিন্তু মাইক্রো অর্গানিজম। এটা একটা বিরাট মিসকনসেপশন।
যে আমি অ্যান্টিবায়োটিক খেলে আমি রেজিস্ট্যান্ট হয়ে যাব, এটা কিন্তু সঠিক না। রেজিস্ট্যান্ট হয় মাইক্রো। যে বিষয়টি যেহেতু আলোচনায় আপনি এই বিষয়টি উত্থাপন করবেন, তাহলে আমি একটু যুক্ত করি এই আলোচনায় যে অ্যান্টিবায়োটিক রেসিডিউ আমরা বলছি যে অ্যান্টিবায়োটিক আছে কি নাই, সেটি যদি অ্যান্টিবায়োটিক থাকেও আমরা জানি যে তার একটি সহনীয় মাত্রাও থাকে, এটি বিশ্বব্যাপী এই মাত্রাটি রয়েছে। তো বাংলাদেশে কি এই ধরনের কোনো ব্যবস্থা আছে যে আমরা কতটুকু সহনীয় মাত্রার অ্যান্টিবায়োটিক থাকতে পারবে কিংবা অ্যান্টিবায়োটিকের যে ব্যবহার সেটা কতটুকু বন্ধ করা যাচ্ছে? আর আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি, এই যে অ্যান্টিবায়োটিক বলা হচ্ছে অ্যান্টিবায়োটিকের ব্যবহার একেবারে নিষিদ্ধ, তাহলে যদি কোনো অ্যান্টিবায়োটিক থেকেও থাকে সেটি কোথা থেকে আসছে, আর এই থাকা মানে সেটি কি ক্ষতিকর? এটি নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি আছে যে থাকা মানেই ক্ষতিকর, আমরা সেটি ধরে নিচ্ছি। আমি এই বিষয়টা দিয়ে আপনার কাছে একটু পরিষ্কার করে জানতে চাই। বিষয়টা খুবই যৌক্তিক প্রশ্ন যে খাবারে অথবা মুরগির মাংসগুলি আর যেখানেই বলি অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার অবশ্যই ক্ষতিকর, এবং এটিতে কোনো মানুষ বা প্রাণী রেজিস্ট্যান্ট হয় না, জীবাণু রেজিস্ট্যান্ট হয়। কিভাবে? পরিবেশে যখন জীবাণুটা থাকে সেই পরিবেশে যদি অ্যান্টিবায়োটিক থাকে তাহলে জীবাণুগুলা রেজিস্ট্যান্ট হয়ে যায়। এখন কেন আসছে, কেন আমরা খাবারে বা বিভিন্ন পোলট্রিতে পাচ্ছি কেন অ্যান্টিবায়োটিক রেসিডিউ? এর কারণ হচ্ছে যে আমাদের অনেক সময় নিয়ম আছে খাবারে মুরগিতে ভেটেরিনারি ডাক্তার ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না, তারপরে পশু খাদ্যে অ্যান্টিবায়োটিক করা যাবে না। এগুলি অনেকটা কাজীর গরু এরকম খাতায় আছে, বলে নাই, নিয়ম আছে কিন্তু নিয়মের এনফোর্সমেন্ট নাই। যার জন্য যে কেউ চাইলে অ্যান্টিবায়োটিক কিনতে পারে, যে কেউ চাইলে অ্যান্টিবায়োটিক মুরগিকে বা তার প্রাণীকে খাওয়াতেও পারে। এই যথেচ্ছ ব্যবহারের কারণে, যেটা শামসুল আরবিন খালেদ সাহেব বলেছে, এই যথেচ্ছ ব্যবহার, অনিয়ন্ত্রিত ব্যবহার, যেগুলো মূলত ভেটেরিনারি ডক্টর ছাড়া অন্য কেউ যখন ব্যবহার করে তখন সে ব্যবহার বিধিটা জানে না। এবং আমার নিজের পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, আমি দেখেছি খামারিরা অনেক সময় নিজেরাই অ্যান্টিবায়োটিকটা তাদের মুরগিকে খাওয়ায় ফেলতে পারে, যেহেতু নিয়মের কোনো এনফোর্সমেন্ট নাই। যারা ভ্যান্ডর বাজারে বিক্রি করে তারাও অনেক সময় মনে করে অ্যান্টিবায়োটিক খাওয়ালে বোধ হয় আমাদের এখানে যে নর্মাল মর্টালিটিটা হয়। আমি যে বিষয়টি জানতে চাচ্ছিলাম যে অ্যান্টিবায়োটিকের বিষয়টি আসলে থাকা মানেই তো ক্ষতিকর নয়, সেটি তো একটি সহনীয় মাত্রা আছে। জি, এবং প্রতিটা অ্যান্টিবায়োটিকেরই একটা সহনীয় এমআরএল আছে, এবং এটা প্রতিটা অ্যান্টিবায়োটিকের জন্য, এবং সে মাত্রা যদি খেয়েও ফেলে মানুষ বা প্রাণীর কোনো ক্ষতি হয় না। আবার তাছাড়া অ্যান্টিবায়োটিক নিয়ে অনেক অপপ্রচার। আমরা জানি যে অ্যান্টিবায়োটিকের বোতলের গায়ে কিন্তু লেখা থাকে যে আলো থেকে সাবধান, তাপমাত্রা থেকে দূরে রাখো। অর্থাৎ ম্যাক্সিমাম যে অ্যান্টিবায়োটিকগুলি আছে সেগুলা কিন্তু হিট ল্যাব স্টেবল না, হিট ল্যাবাইল, তাপে নষ্ট হয়ে যায়। এই জন্য রান্না করে যখন অ্যান্টিবায়োটিক খায় ম্যাক্সিমাম মাংস কিন্তু হিট অ্যান্টিবায়োটিকগুলো নষ্ট হয়ে যায়। দুই একটা অ্যান্টিবায়োটিক আছে হিট স্টেবল, সেগুলোও কিন্তু তার যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট সেটাও সঠিকভাবে থাকে কিনা সেটাও আমার সন্দেহ আছে। এই জন্য অ্যান্টিবায়োটিকের যতটা ফুড সেফটি কনসার্ন আছে তার চেয়ে অনেক বেশি কনসার্ন হলো এনভায়রনমেন্টাল কনসার্ন। এই জন্য আমি সবসময় দেখি যে আমাদের প্রোপাগান্ডাগুলা রং হইতে চলে। আমাদের যতটা সোচ্চার হওয়া উচিত এনভায়রনমেন্টাল ইউজের দিকে, তার চেয়ে অনেক বেশি সোচ্চার হই আমরা ফুড সেফটির দিকে। অ্যান্টিবায়োটিকের ফুড সেফটির রিস্ক নাই আমি সেটা বলবো না, দেয়ার আর অবশ্যই সেখানে আছে অল্প বিস্তর, কিন্তু তার চেয়ে অনেক বেশি রিস্ক হচ্ছে এনভায়রনমেন্টাল রিস্ক। এই জন্য অ্যান্টিবায়োটিক আমরা যথেচ্ছ ব্যবহার আমরা করতে দেব না, দেওয়া উচিত না। গভর্নমেন্টের যে নিয়ম আছে সেই নিয়মটা আমাদের ফলো করা উচিত। আমি এই মুরগির মাংস খাই না, অ্যান্টিবায়োটিকে আমার বাচ্চা রেজিস্ট্যান্ট হয়ে যাবে, কিন্তু আর একজনে খাচ্ছে, সে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া তৈরি করে দিচ্ছে, সেটা দিয়ে কিন্তু আমার বাচ্চা ইনফেক্টেড হয়ে গেলে আমার বাচ্চা কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড হলো। কাজে এই ভুল ধারণাগুলো, এই অ্যাওয়ারনেসগুলো আমাদের মধ্যে সবার আগে আসে। থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর এমদাদুল হক চৌধুরী। আমি একটু শামসুল আরেফিন খালিদের কাছে আবারও যেতে চাই। শামসুল আরেফিন খালিদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে এই নিরাপদ প্রাণীজ প্রোটিনের কথা আমি বারবারই বলে আসছি, আপনারা সরবরাহ করার চেষ্টা করছেন, সেখানে হয়তো মাঝে মধ্যে কিছু অনাকাঙ্ক্ষিত বিষয় চলে আসে, কিংবা যেটি ডক্টর এমদাদুল হক চৌধুরী বলেন কিছু যথেচ্ছ ব্যবহার কিংবা ভুল ভ্রান্তির কারণে অনেক সমস্যা তৈরি হয়। আপনারা এই নিরাপদ প্রোটিন প্রাণীজ প্রোটিন সরবরাহের ক্ষেত্রে আসলে কি করণীয় আছে, বিশেষ করে সরকারের পক্ষ থেকে যেমন বিশেষজ্ঞদের কাছ থেকে বলেন, আপনারা কি ধরনের পরিবেশ এই মুহূর্তে চান কিংবা সহযোগিতা চান, কিংবা কি ধরনের নীতি নির্ধারণী বিষয়গুলো থাকা উচিত? এখানে 4টা 5টা বিষয়। প্রথম হচ্ছে কি, বাংলাদেশে কিন্তু একটা পোল্ট্রি পলিসি আছে,
এই পলিসির এক্সিকিউশনটা ফার্স্ট ইনস্টল করা দরকার। আর পলিসি যেটা আছে সেটা কিন্তু একেবারে খারাপ নাই, এটাকে ইমপ্রুভ করার অনেক জায়গা আছে। আমরা বারবার বলি যে আমাদের পলিসি চেঞ্জ করতে হবে, পলিসি যেটা আছে সেটা আমরা আগে এক্সিকিউট করি। আমাদের একটা খামার থেকে একটা খামার কতটুকু দূরত্ব বজায় রাখা উচিত, বায়োসিকিউরিটি বিষয়গুলো কি ছিল, প্লাস যেটা স্যার বললেন যে অ্যান্টিবায়োটিক আসলে ইউজ করা যাবে প্রেসক্রাইব ড্রাগ প্রেসক্রিপশনের মাধ্যমে হবে, বাকি কথা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারেন। আজকে যেকোনো একটা ফিডের দোকানে যান, খাবারগুলো বিক্রি করে যতগুলো ফিডার দোকানে যান, দেখবেন যে তারা ফিডও বিক্রি করতেছে আবার অ্যান্টিবায়োটিক। তারা কিভাবে অ্যান্টিবায়োটিক বিক্রি করে? তাদের তো অ্যান্টিবায়োটিক বিক্রি করার কোনো রাইট নেই, কারণ তারা অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন দেখে যদি বিক্রি করে বাংলাদেশের একটা প্র্যাকটিস করতে পারে। কিন্তু প্রথমে আসলে যেখানে ফিড বিক্রি হবে সেখানে কেমন অ্যান্টিবায়োটিক বিক্রি হবে, ওষুধ বিক্রি হবে, এই জায়গাগুলো একটু আলাদা হওয়া দরকার। দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই অ্যান্টিবায়োটিকের জন্য ভেটেরিনারি অ্যান্টিবায়োটিকের একটা পলিসি রিভাইজ করা দরকার। কারণ যেসব অ্যান্টিবায়োটিক মানুষ খায় এগুলো অনেকগুলো আছে যেগুলো ভেটেরিনারি ইউজের জন্য অ্যালাউ করা আছে, এগুলো আস্তে আস্তে রিজলভ করা, এগুলো আস্তে আস্তে বন্ধ করা দরকার। কারণ অন্যান্য দেশে যে অ্যান্টিবায়োটিক গুলো থেরাপিউটিক লেভেলে ইউজ করার পারমিশন দেওয়া আছে সেগুলো আস্তে আস্তে আমাদের দেওয়া হবে। আর রিয়েলিটি যেটা হচ্ছে সেটা হলো বাংলাদেশে একটা বাংলাদেশে এখন যেভাবে মুরগি প্রতিপালন হয় এবং ব্রিডের যেভাবে চেঞ্জ আসছে, ইন্টারন্যাশনাল লেভেলের ব্রিড গুলো যেভাবে নতুন নতুন ভাবে আসছে, সেই ব্রিডকে পালন করার মতো যে ম্যানেজমেন্ট সেটা বাংলাদেশের অধিকাংশ খামারিদের আসলে নাই। যেহেতু নাই, এই ব্রিড গুলো খুবই সেন্সিটিভ, দিন দিন কিন্তু আরো সেন্সিটিভ হচ্ছে এবং তখনই প্রথম থেকেই তারা একটা অ্যান্টিবায়োটিকের একটা প্রক্রিয়া দেওয়ার চেষ্টা করে যাতে তারা ঠিক মতো অসুখ যাতে না হয়। বিষয়টা হচ্ছে এটা কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে কভার করার বিষয় না, এটা কিন্তু ম্যানেজমেন্ট দিয়ে কভার করার বিষয়। এই কারণে একটা জিনিস আসলে কি চিন্তা করা দরকার যে বাংলাদেশে যে ব্রিড গুলো এখন আসছে ইন্টারন্যাশনাল লেভেলে যেগুলো একদম অ্যাডভান্স ব্রিড, সেগুলো কি বাংলাদেশে কি বেশি ফোকাস করবে না বাংলাদেশটা নিজস্ব ব্রিড নিয়েও চিন্তা করবে, সেটা কিন্তু একটা চিন্তার বিষয় আছে। কারণ বাংলাদেশের এনভায়রনমেন্টের সাথে খাপ খায় এরকম মুরগি যদি বাংলাদেশে আস্তে আস্তে বেশি ব্যবহার করা শুরু হয়, তাহলে যেটা সুবিধা হবে খামারিরা কিন্তু সহজে রোগাক্রান্ত, খামারে কিন্তু রোগ বেশি আসবে না, কারণ তাদের নিজস্ব ইমিউনিটি আছে, তার এনভায়রনমেন্ট যেটা তারা খাপ খেতে পারবে। অ্যান্টিবায়োটিকের ব্যবহার কিন্তু কমে যাবে, এই জন্য ব্রিডটাও কিন্তু একটা বড় ইস্যু এখন, যেটা আমাদের মনে হচ্ছে বাংলাদেশের এই খামারিদের জন্য ডিফারেন্ট টাইপের কিছু ব্রিড থাকা উচিত। আর যারা বড় 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 যারা প্রডিউসার আছে, যারা ইসি সেলে একদম প্রপারলি সমস্ত কিছু মেনটেন করে করতে পারবে, তাদের জন্য এইসব ব্রিড ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কারণ এই ব্রিড গুলোর প্রয়োজন আছে। আমি কিন্তু মডার্ন ব্রিডের এগেইনস্ট না, বলি কেন প্রয়োজন। আজকে যে কোভিড-19 এর প্রশ্নটা আসছে, এটা কিন্তু অন্যতম একটা কারণ হচ্ছে এনভায়রনমেন্টাল রিলেটেড। এটা রিয়েলিটি, পৃথিবীর মানুষ পৃথিবীর উপর যে আমি একটু আপনাকে এই বিষয়গুলো নিয়ে আরো কথা শুনবো। আমাদের সাথে আরেকজন ভোক্তা যুক্ত হয়েছেন, আমি সেই ভোক্তার প্রশ্নটি নিয়ে আবারও আপনার কাছে আসছি। আমাদের সাথে যুক্ত হচ্ছেন রোমেন, তিনি একজন ব্যাংকার। আমি তার কাছে শুনতে চাই, আপনারা এই যে প্রাণীজ প্রোটিন বাজার থেকে ভোক্তা হিসেবে কিনে নিয়ে আসেন, বাসায় রান্না করেন, আপনারা এই ভোক্তা হিসেবে আপনাদের আসলে কোনো মাঝে মধ্যে কোনো সংশয় করেন কিংবা আপনাদের অভিজ্ঞতাটা কি একটু জানাবেন? জি, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি প্রথমেই বলে নেই, ব্যক্তিগত জীবনে আমার একটা ছোট বাচ্চা আছে আর একই সাথে আমার বয়স্ক মা-বাবা আছে। সো শিশুদের এবং বয়স্কদের দুই দিকের স্বাস্থ্যসেবা নিয়ে আমার চিন্তা করতে হয়। তো আমি একটু শুরুতেই বলি, শামসুল আরিফিন খালেদ স্যার শুরুতে একটা কথা বলেছেন যে ভোক্তা কমে যাওয়া, খাওয়া কমিয়ে দিচ্ছেন। আমি ভোক্তা হিসেবে আমার কিছু বাজে এক্সপিরিয়েন্স বা আমার কিছু কনফিউশন আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে স্পেসিফিক্যালি আসলে আমি ৩টা প্রশ্ন আপনাদের কাছ থেকে ক্লিয়ার হতে চাই যে ভোক্তা হিসেবে আমি যখন এই ব্রয়লার বা মুরগি বা ডিম কনজিউম করতে যাই, যে কনফিউশনগুলো পরে আমি সেই কনফিউশনগুলো আপনার সাথে একটু আলাপ করতে চাই। প্রথমত, আপনারা অবগত আছেন কয়েক বছর না, ঠিক বছরখানেক আগে আমরা একটা প্রচারণা দেখেছিলাম যে বাংলাদেশে ব্রয়লার মুরগির যে খাবার তৈরি হয় সেইটাতে ট্যানারি বর্জ্য থেকে খাবার তৈরি হয়, যেটা আমাদের ক্যান্সার রোগ সৃষ্টি করতে পারে। তো এইরকম একটা অবস্থার মধ্যে আমরা যারা ব্রয়লার আগে খেতাম, এখন ভয়ের কারণে খাচ্ছি না, তারা কোন জায়গা থেকে, বা আপনারা আমি স্যারকেই বলবো, শামসুল আরিফিন খালেদ স্যারকে আমাকে একটু বোঝানোর জন্য, কোন জায়গা থেকে আপনি আমাকে আশ্বাস দিবেন যে আমি ব্রয়লার মুরগি বা ডিম কনজিউম করব। প্রথমত আমার কোশ্চেন থাকলো এটা।
দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে, স্যার, আমরা বর্তমানে সবাই স্বাস্থ্য সচেতন আহ, মানুষ। এই জন্য দেখা যায় যে প্রায়ই আমরা বিভিন্ন পুষ্টিবিদদের কাছে পরামর্শের জন্য যাই। আর যারা আমার মতো সময়ের অভাবে বা বিভিন্ন কারণে পুষ্টিবিদদের সাথে সরাসরি দেখা করতে পারি না, তারা ওনাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউব বলেন বা ফেসবুকে আমরা তাদেরকে ফলো করি। তো আমি একজন ডক্টরের নাম নিব খুব সম্মানের সাথে আমি বলছি। আমি কিছুদিন আগেও দেখেছি স্যারকে আমি ফলো করি, ডক্টর জাহাঙ্গীর কবির স্যার। উনি একটা কথা বললেন যে আপনারা দেশি মুরগি খাবেন, ব্রয়লার মুরগি খাবেন না। আবার একই সাথে উনি জোর দিয়ে একটা কথা বলেন, আপনারা যারা প্রবাসে আছেন, প্রবাসে যদি ব্রয়লার মুরগি খান তাতে কোনো সমস্যা নাই। তাহলে আমার স্যারের কাছে প্রশ্ন থাকবে বা আপনাদের কাছে প্রশ্ন থাকবে, রুমেল, আপনার প্রশ্নগুলো যদি আমরা বুঝতে পেরেছি। প্রবাসে আমরা আমি একটু ব্রয়লার সাম্প্রদায়িক করতে পারি এবং ব্যক্ত করে বাংলাদেশে দেই করতে না পারি, বিষয়গুলো নিয়ে। তাহলে কি আগের কথাটা? জি, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। শামসুল আরেফিন খালেদ, আপনি নিশ্চয়ই এই প্রশ্নটা শুনেছেন যে ব্রয়লার কিনে যে ক্যান্সার হতে পারে কিংবা দেশের ব্রয়লার খাওয়া উচিত না, একজন বলেছেন দেশীয় মুরগি খাওয়া উচিত। এই যে বিষয়টি আমি শুরুতে একটু বলে আসছিলাম যে নিরাপদ প্রাণীজ প্রোটিন। তো আপনারা এই প্রশ্নের উত্তর কিভাবে দেবেন? আপনার কাছে জানতে চাই শামসুল আরেফিন খালেদ। ট্যানারির বর্জ্যের কারণে যদি কেউ মনে করে ব্রয়লার খেতে নিষেধ, তাহলে এটা দুঃখজনক। কারণ ট্যানারির বর্জ্য বাংলাদেশে কতটুকু বর্জ্য কতটুকু ব্রয়লার ইন্ডাস্ট্রি ফিডে ঢুকে এটা নিয়ে কারণ বাংলাদেশে 35 লক্ষ টন বছরে, গত বছরে 35 লক্ষ টনের মতো প্রডিউস হয়েছে। এবং এটাতে যদি আসলে কেউ যদি ট্যানারি বর্জ্য দিতে চেয়েছে বা যদি ইউজ করতে হয় প্রপারলি, তাহলে 1 লক্ষ টনের মতো ট্যানারি বর্জ্য লাগে। 1 লক্ষ টন ট্যানারি বর্জ্য বাংলাদেশ যে পরিমাণ ট্যানারি বর্জ্য বিভিন্ন জায়গায় ধরা হয়েছে, সেটা যদি আমি ধরি, বাংলাদেশে 1% ফিডও ওটাতে কাভার করা যাবে। বাংলাদেশে যে পরিমাণ ফিড প্রডিউস হয় তার 1%ও এই বাংলাদেশের ট্যানারি যে বর্জ্য থাকে সেটা দিয়ে ফুলফিল করা সম্ভব না, কেউ যদি ইউজ করতে চায়। সুতরাং এটা হাতে গোনা কয়েকটা জায়গায় যেগুলো দেখা যায়, টোটাল ইন্ডাস্ট্রি যদি কত বড় হয় এটা আসলে মানুষের ধারণা নাই। এই কারণে আসলে কনফিউজ হয়। এই ট্যানারি বর্জনের চিন্তারই কিছু নাই, কারণ আমরা জানি গত 1 বছরে র্যাব যতগুলো, প্রত্যেকেই জানে এটা ওপেন সিক্রেট, কোথায় ট্যানারি বর্জ্য পাওয়া যায়, কারা এটা বিক্রি করে, এটা ট্যানারি ওরা বিক্রি করে, এবং তাদের কাছে বন্ধ করে দিলে এটা কিন্তু সলভ হয়ে যায়। খুবই মাইনর কিছু জায়গা থেকে, খুবই ছোটখাটো কয়েকটা জায়গা থেকে এটা বাইরে আসে, সেটা বন্ধ করে দিলে, এবং আমার জানা মতো র্যাব প্রায় সব মিলে বন্ধ করে দিচ্ছে। ট্যানারি বর্জ্য চিন্তা করার কোনো কারণই নেই। দ্বিতীয়ত, শুধু ট্যানারি বর্জ্য না, বাংলাদেশ হচ্ছে এরকম একটা রেয়ার দেশ, এই দেশে এখন ফিডে কোনো অ্যানিমাল প্রোটিন ইউজ করতে দেওয়া হয় না। এখানে কোনো মিথেন মডেল ইউজ করতে দেওয়া হয় না। গত 1 বছর ধরে টোটালি আমরা ভেজিটেবল সোর্সেস একেবারেই ন্যাচারাল স্ট্যান্ডার্ড। এবং আমি কিছুদিন আগে ইংল্যান্ড গিয়েছিলাম, আমি সেখানে বাংলাদেশি যারা ছিল আমি তাদের চ্যালেঞ্জ দিয়ে বলেছি, তোমরা ইংল্যান্ডে যে মুরগিটা খাও এটা থেকে আমাদের মুরগি বেটার। আমি নট জোকিং, আমি সিরিয়াস। আমি বলছি আমাদের প্রসেস চিকেন যারা করে এবং যারা নিজস্ব চিকেন প্রডিউস করে, তাদের চিকেনের কোয়ালিটি এবং আমার ইংল্যান্ডে যেগুলো বিক্রি হয় সেগুলো চিকেনের কোয়ালিটি থেকে আমাদেরটা বেটার। কারণ আমি গন্ধ শুনেই বুঝতে পারছি আমাদেরটা বেটার, কারণ এটা একটা স্মেল হয়, ডিফারেন্ট একটা স্মেল হয়, ওখানে বাংলাদেশিদের একটা চিকেনে পাবেন না আপনারা। সুতরাং এটা আসলে ঠিক না। একটা জিনিস বলে রাখি, একটা কন্টিনিউয়াস প্রসেস, ফুড সেফটি, ইমপ্রুভমেন্ট, হাইজিন, এগুলো প্রতিটা জিনিস কিন্তু কন্টিনিউয়াস প্রসেস। বাংলাদেশ গত 2-3 বছরে অনেক ইমপ্রুভ করেছে, এবং এগুলোর জন্য কিন্তু বিভিন্ন রকম যে প্রচারণাগুলো আছে এগুলোও কিন্তু পজিটিভ দিকটা বলি, এইগুলোও কিন্তু একটা সচেতনতা তৈরির পিছনে ভূমিকা পালন করে। কারণ প্রচার প্রচারণা নেগেটিভ গুলো থাকবে, এটা সমস্যা না, যতটুকু পর্যন্ত আমরা এটার মাধ্যমে নিজেদের সমস্যা। আমি এতটুকু বুঝতে পারি যে গত 1-1.5 বছরে ঈদের যে কোয়ালিটি করেছে সেটাতে আশ্বস্ত করতে পারি যে আপনারা এই ট্যানারি বলতে এগুলো নিয়ে ভয় পাবেন না, এগুলো কোনো সমস্যা। একটা জায়গায় সমস্যা আছে, এটা ইমপ্রুভ করার যথেষ্ট জায়গা আছে, সেগুলো প্রসেস মার্কেট তৈরি করে দিতে হবে শহরগুলোতে। ওয়েট মার্কেট আস্তে আস্তে বন্ধ করতে হবে। এটা শুধুমাত্র পোল্ট্রি ইস্যু না, যে কোনো ইস্যু, এটা শুধু পোল্ট্রির কারণে, এটা মাছের কারণে হতে পারে, যে কোনো কারণে সমস্যা হতে পারে। এই জন্য আস্তে আস্তে এই ওয়েট মার্কেট গুলো সংস্কার করা দরকার এবং প্রসেস মার্কেটের আস্তে আস্তে আসা দরকার। এটা কি আর ফিড নিয়ে এত বিভ্রান্ত হওয়ার কিছু নাই। আমি একদম নিশ্চিত বাংলাদেশের বাই ফার মেজরিটি ফিড কোনো কম্পেয়ারই হবে না, যে অর্গানিক সেক্টর যেগুলো ফিড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের মেম্বার যে সূত্র আছে, ফিড মিল যেটা বাংলাদেশে 90% 95% মার্কেট কন্ট্রোল করে, তাদের ফিডের আপত্তিজনক বড় কিছু আপনারা পাবেন।
আমি আশা করি যারা এই অনুষ্ঠান দেখছেন তারা নিশ্চয়ই আপনার এই তথ্যগুলো তাদেরও অনেক প্রশ্নের জবাব দিবে। আমি একটু যেতে চাই নুসরাত জাহানের কাছে। নুসরাত জাহান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? নুসরাত জাহান, যে শুনতে বিষয়টি পাচ্ছি। অনেক প্রশ্ন যে আসলে যে একটু জানতে চাই এবং যারা অনুষ্ঠানটি করেছেন আসলে দিনে কয়টি ডিম খাওয়া যাবে এবং ডিমের কুসুম খাওয়া যাবে কিনা, কয়টি কুসুম খেতে পারবেন, এই বিষয়টি একটি বিষয় অনেকে জানতে চাচ্ছেন। আরেকটি বিষয় কি বলছি যে শিশুদের এই যে খাবারের তালিকা, প্রাণীজ প্রোটিনের ক্ষেত্রে তাদের ডায়েট প্ল্যানটা এই সময় কিরকম হওয়া উচিত, এই যদি আমাদের একটু বলেন। আচ্ছা, আমি খুব আস্তে শুনেছি, যতটুকু আমি বুঝতে পেরেছি আপনার কথা। আপনি ডিমের কুসুমের কথা বলছেন। এই সিচুয়েশনের কথা যদি আমরা ধরি, যে আমরা বারবার বলছি প্রাণীজ প্রোটিন ইনটেক করার জন্য, যেটা আমাদের ইমিউনিটি বাড়বে, বিকজ ইমিউনিটি বাড়াতে গেলে প্রোটিনের উপর আমাদেরকে ডিপেন্ড করতে হচ্ছে। হ্যাঁ, যেহেতু এটা আমাদেরকে এই কোভিড-19 থেকে প্রতিরোধে খুব সাহায্য করে। এই যে ডিমের কুসুমের কথা আমরা বলছি, আমরা বারবার বলছি যে সকালে এভরিডে একটা ডিম ইনটেক করতে হবে। আমরা অ্যাজ এ ডায়েটিশিয়ান সবসময় বলে থাকি ডিম ইনটেক কখনোই তেলে ভেজে খাওয়া উচিত না, অর্থাৎ অমলেট বা পোচ হিসেবে খাওয়া উচিত। আমরা সবসময় বয়েল করেই কিন্তু খেতে বলছি। বাট এর মধ্যে যারা কোমরবিড ডিজিজ যাদের রয়েছে, অর্থাৎ যারা কার্ডিয়াক পেশেন্ট, যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছে, অথবা যারা ওজন বেশি, যারা ওবেস আছে, অথবা যারা কিডনির পেশেন্ট, তো যে কোনো কোমরবিড ডিজিজের পেশেন্টদের ক্ষেত্রে, অথবা একটা হেলদি ফুড যদি আমরা মেনটেন করি, সেই হিসেবে আমরা কিন্তু সবসময় বলি যে বয়েলড এগ খেতে হবে, এবং উইকলি যদি 2 to 3 ডেজ কুসুম সহ খাই, বাকি 3 থেকে 4 দিন ডিমের হোয়াইট পার্ট। হ্যাঁ, এক্সেপ্ট বেবিদেরকে আমরা বলে থাকি যে ডিমটাকে একটু অল্প তেল দিয়ে ভেজে খাওয়া, জিনিসটা পোচ করে হোক বা অমলেট করে হোক, বিকজ কিছু কিছু ভিটামিনস আছে যেগুলো ফ্যাট সলেবল, অর্থাৎ ফ্যাটের টাচে সেই ভিটামিনসটা বের হয়। সো বাচ্চাদের ক্ষেত্রে আমরা বয়েলটা না বলে পোচ হতে পারে, খুব কম তেল দিয়ে, অথবা অমলেট হতে পারে। তবে এই করোনার সিচুয়েশনে আমরা বলছি যে যে কোনো খাবারই যেটাই হোক না কেন খুব ওয়েল কুক হতে হবে, এবং এই সিচুয়েশনটাতে আপাতত কয়েকদিন আমরা পোচটাকে একটু অ্যাভয়েড করি। যেহেতু বাচ্চার ক্ষেত্রে আমি বলছি যে একটু তেল ইউজ করা যাবে, বাট আপাতত কিছু দিনের জন্য সেটা পোচ হলে খুব হার্ড করতে হবে কুসুমটাকে আপাতত। বাট বড়দের জন্য আমি বলবো যারা কোমরবিড ডিজিজে ভুগছে, অবশ্যই বয়েল করে ডিমটা খেতে হবে। উইকলি 2 to 3 ডেজ এর বেশি আমার কাছে মনে হয় কুসুম খাওয়া উচিত না আপাতত। হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হলে যে খাবারই আমরা খাই না কেন আসলে একটু ব্যালেন্স করে খেতে হবে। হ্যাঁ, বারবার আমরা বলছি যে ভিটামিন সি ইনক্লুড করতে হবে, জিঙ্ক জাতীয় খাবার ইনক্লুড করতে হবে। আর আমি একটু ছোট্ট করে বলতে চাই, যে আমরা ইমিউনিটি বুস্ট আপের কথা বলছি, প্রোটিনের দিকে বেশি জোর দিচ্ছি। যত হেলদি খাবার খাই না কেন, যদি মেন্টালি যদি আমরা খুব একটা পজিটিভ না থাকি, বা এই সিচুয়েশনটার সাথে আমরা কোপ আপ করতে না পারি, এটাও কিন্তু আমার ইমিউনিটিটাকে আরো ডাউন করে ফেলবে। সো হেলদি ফুড তো ডেফিনেটলি গ্রহণ করতে হবে, পাশাপাশি আমাদেরকে যে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর সঙ্গে ইনক্লুড করবে, ঘুমটা যাতে প্রপার হয়, অর্থাৎ বায়োলজিক্যাল যে ক্লক সেই অনুযায়ী আমাদেরকে ঘুমানো উচিত। এটাও কিন্তু আমার বডিতে ইমিউনিটিকে বাড়াবে, ইমিউনিটিকে বুস্ট আপ করবে, এবং খুব কোয়ালিটি টাইম আমাদের এই টাইমে আমার কাছে মনে হয় পাস করা উচিত। ফ্যামিলির সঙ্গে খুব ভালো বই পড়া উচিত, ফ্যামিলির সঙ্গে টাইম পাস করা উচিত। সো দু একটা জিনিস আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরেকটু বৃদ্ধি করতে সাহায্য করবে। হেলদি ফুড, এক্সারসাইজ, প্রপার ঘুম, আর কিছু আমরা যে মেইনটেন্স আমরা করতে বলছি, প্রিকশন নিতে বলছি করোনা ভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে, সো সবকিছু মিলে আমার কাছে মনে হয় এই সিচুয়েশনটাতে সুস্থ থাকা সম্ভব। জি, নুসরাত জাহান, আপনাকে ধন্যবাদ। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা এখন যেতে চাই ডক্টর এমদাদুল হক চৌধুরীর কাছে। ডক্টর এমদাদুল হক চৌধুরী আমাদেরকে খুবই সংক্ষেপে বলবেন আজকের এই আলোচনায় আমরা এই রোগ প্রতিরোধ বনাম প্রাণীজ প্রোটিন এবং আমাদের যে স্লোগানটি ছিল যাচাই বাছাই তারপরে শেয়ার করা, তথ্য এই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু অনেক ধরনের তথ্য আছে যেখানে ইন্টারন্যাশনাল কোনো ফিল্টারিং হয় না, সেই কারণে এই বিভ্রান্তিগুলো ঘটে থাকে। তো আপনি একেবারে শেষ সময়ে একটু সংক্ষেপে বলবেন যে আসলে রোগ প্রতিরোধ বনাম প্রাণীজ প্রোটিন এই সময়ে
মানুষকে কি করা উচিত, প্রাণীজ প্রোটিনগুলো সোর্সগুলো সম্পর্কে আপনি থ্যাংক ইউ মাকসুদ। আমার মনে হয় অনেকটা বলেই ফেলেছি আমরা যে রোগ প্রতিরোধ করতে হলে আমাদের কথা হচ্ছে প্রোটিন আমাদের লাগবে, কারণ রোগ প্রতিরোধ করার জন্য আমাদের যে টুলস বা অস্ত্র, আমাদের প্রতিরোধ ক্ষমতার যে অঙ্গ, সেগুলা বিল্ড আপ করার জন্য প্রোটিন ছাড়া অন্য কোনো কিছু নাই। আমি আগেও বলেছি যে কোনো একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া যখন শরীরের উপর প্রবেশ করে, তাকে কিন্তু আমাদের শরীরের যে প্রতিরোধ ব্যবস্থা ম্যাক্রোফেজ তারা কিন্তু অ্যানগাল্প করে তাকে কন্ট্রোল করার জন্য, এবং অ্যানগাল্প করার সাথে সাথে তার কিন্তু একটা সিগন্যাল সেল মেমব্রেনে যায়, এবং যেটা বুঝে কিন্তু লিম্ফোসাইট তাকে অ্যাটাক করে এবং তারপরে কিন্তু তাকে মেরে ফেলার চেষ্টা করে। এই লিম্ফোসাইটকে কন্টিনিউয়াসলি আমাদের বোন মেরু থেকে তৈরি হতে হয়, এবং এটা একটা প্রোটিন যার মেজরিটি হচ্ছে প্রোটিন। কাজে সে প্রোটিন যদি আমরা না খাই তাহলে লিম্ফোসাইট তৈরি হবে কি করে? আর সেকেন্ড যেই কথাটা আমি বলবো, ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট যদি আমরা না নিই, স্বাস্থ্যসম্মত খাবার যদি আমরা না নিই, তাহলে আমাদের শরীরের যে ভিতরে গিয়ে কিছু অক্সিডেটিভ মলিকিউলস তৈরি হয়, যেটা মূলত অক্সিজেন রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস বলি, নাইট্রাস অক্সাইড ইত্যাদি। এইগুলাকে প্রতিরোধ করতে যে আমাদের একটা বিরাট স্ট্রেস হয় শরীরে, এবং যেই স্ট্রেস থেকে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরো অনেক ভঙ্গুর হয়ে যায়। এই জন্য সবসময় আমাদের স্বাস্থ্যসম্মত খাওয়া উচিত, এবং স্বাস্থ্যসম্মত খাবারের একটা বিরাট অঙ্গ হচ্ছে প্রোটিন। যে প্রোটিনের কথা আমরা বললাম, এগ বলেন, মিল্ক বলেন, মিট বলেন, যাই বলি না কেন, আমাদের প্রোটিনের সর্বোৎকৃষ্ট মাধ্যম হলো এটি। আমি শুধু একটা এক্সাম্পল দিয়ে শেষ করব। একটা ডিমের কথাই যদি আমি চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলেছেন। খুবই সংক্ষেপে, মানে আমি একটা এক্সাম্পল দেই। একটা ডিমের মধ্যে 21 দিনের একটা পূর্ণাঙ্গ বাচ্চা জন্মগ্রহণ করে 21 দিনে, অর্থাৎ একটা ডিমের মধ্যে সমস্ত নিউট্রিয়েন্ট গুলি আছে, যার মাধ্যমে একটা বাচ্চা ধীরে 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 বেড়ে উঠে সে ভূমিষ্ঠ হতে পারে। কাজে ডিমটা কতটুকু এসেনশিয়াল এবং কতটুকু নিউট্রিয়েন্ট সমৃদ্ধ এইখান থেকে অনুমান করা যায়। এই জন্য আমি মনে করি, আমি নিজেও 50 ঊর্ধ্বে একজন মানুষ, আমি কিন্তু প্রতিদিন একটা করে ডিম খাই এবং প্রোটিন সমৃদ্ধ। আমার কিন্তু কোনো হেলথ প্রবলেম নাই। আল্লাহ ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে ডিম সুপার ফুড, ডিম অবশ্যই খাওয়া উচিত। এই মানুষের কিছু প্রশ্ন যেগুলো থাকে, সংশয় থাকে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে অনেক কথা বললাম। আমি যেতে চাই একেবারে শেষ পর্যায়ে, যেহেতু আছি শাহিদ আহমেদের কাছে। শাহিদ আহমেদ, আপনি একেবারে অনুষ্ঠানের শেষে সংক্ষেপে যদি আপনার কোনো মতামত থাকে আমাদেরকে বলতে পারেন। আমি যেটা মনে করছি যে আসলে আমাদের এখনো মানুষের মধ্যে, বিশেষ করে তৃণমূল পর্যায়ে মানুষের মধ্যে একটি মিসকনসেপ্ট কাজ করে, যেই ব্রয়লার মুরগি খাবে নাকি, বিশেষ করে বাচ্চাদের খাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ দেশি মুরগি খাওয়াবে নাকি ব্রয়লার মুরগি খাওয়াবে, সেক্ষেত্রে যেমন গণমাধ্যমের ভূমিকা আছে, তেমনি যারা উৎপাদক তাদেরও একটি ভূমিকা নিতে হবে। এবং ইন্দা স্যার যেটা বললেন যে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার, সেটা নিয়ন্ত্রণে কিন্তু, অর্থাৎ প্রান্তিক পর্যায়ে খামারিদেরও কিন্তু সচেতন করার ভূমিকা যেমন মন্ত্রণালয় থেকে উদ্যোগ গ্রহণ করা উচিত, তেমনি যারা অ্যাসোসিয়েশন আছে, যারা সমিতি আছে, তাদেরকেও কিন্তু এই বিষয়ে সচেতন করতে হবে খামারিদের, যাতে অ্যান্টিবায়োটিকের নিয়ম নীতি যেন সঠিকভাবে মেনে নেয়। এবং মুস্তফা যেটা বললেন যে এই কোভিডের সময় আমাদের সব থেকে বেশি গ্রহণ করা উচিত প্রোটিন সমৃদ্ধ খাবার, সেই বিষয়েও মানুষের কিন্তু সচেতন হতে হবে এবং নিজে সচেতন হতে হবে। এটাই সব থেকে বড় সলিউশন। জি, আমরা মোটামুটি আলোচনা শেষ পর্যায়ে, এবং আজকে শেষ করবো খালিদ আপনার সাথে এই বিষয় জানার মাধ্যমে আপনার কাছ থেকে, এবং এই সার্বিক যে আলোচনা শুনলেন আমাদের পুষ্টিবিদ নুসরাত জাহান যে বিষয়টি বলেছেন যে প্রাণীজ প্রোটিন অবশ্যই গুরুত্বপূর্ণ, তার সাথে ভিটামিন সি, ভিটামিন ডি, সেগুলো গুরুত্বপূর্ণ, অর্থাৎ একটি ব্যালেন্স ডায়েট, যেটি ডক্টর এমদাদুল হক চৌধুরীও বলেছেন, আসলে একটি ব্যালেন্স ডায়েট দরকার। সেক্ষেত্রে প্রাণীজ প্রোটিন অবশ্যই গুরুত্বপূর্ণ প্রতিরোধের ক্ষেত্রে, এবং প্রাণীজ প্রোটিনের একজন উৎপাদক হিসেবে আপনারা এখন একটি বড় ভূমিকা রাখছেন। বিশেষ করে যে প্রাণীজ প্রোটিন আপনারা উৎপাদন করছেন, দুধ, ডিম, ব্রয়লারের মাংস, সেগুলো কিন্তু খুবই এখন পর্যন্ত সাধারণ মানুষের, বিশেষ করে নিম্নবিত্ত মানুষের নাগালের মধ্যে। আমরা যদি অন্যান্য প্রাণীজ প্রোটিনের কথা বলি, গরুর মাংস বলেন, খাসির মাংস বলেন, সেগুলো কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এখন আর নাই। কাজেই তাদেরকে ডিম এবং ব্রয়লার মুরগি, সেইগুলোর উপরে বেশিরভাগ নির্ভর করতে হচ্ছে।
সেই সোর্সগুলোর উপর নির্ভর করতেছে, এবং আপনারা যেহেতু সেই উৎপাদক হিসেবে এই চাহিদার যোগান দিচ্ছেন এবং সেই অনেক প্রশ্নগুলো ইতিমধ্যেই এসেছে। আমি আপনার কাছে যে বিষয়টি সংক্ষেপে শেষ মন্তব্য হিসেবে জানতে চাই, এই প্রাণীজ প্রোটিন, বাংলাদেশে যে প্রাণীজ প্রোটিন রয়েছে সেগুলোর উপরে ভোক্তাদের যে প্রশ্নগুলো শুনলেন, তারপরে আসলে মানুষ কতটুকু আস্থা রাখবে আপনাদের উপর, এবং আপনারা কতটুকু মানুষকে আস্থা দিবেন, আপনারা কতটুকু এই প্রাণীজ প্রোটিন বৈজ্ঞানিক পদ্ধতিতে মানুষের কাছে নিয়ে যাচ্ছে, এই বিষয়টি দুইটা বিষয়ে খুব জরুরি। একটা হচ্ছে গভর্নমেন্টের যে পলিসিটাকে বলেছিলাম সেটা 100% ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা। আমাদের খামারি পর্যায়ে যে ব্যবস্থাপনা আছে এটা কিন্তু অনেক ইমপ্লিমেন্টের সুযোগ আছে। এটা যদি না করা হয় বায়োটিকের ব্যবহার কমাতে হলে ফার্মারদের ম্যানেজমেন্ট ইমপ্রুভ করানো, বায়োসিকিউরিটি ইমপ্রুভ করানোর কোনো অল্টারনেটিভ নাই। এবং গভর্নমেন্ট এখানে বড় ধরনের কিছু সাবসিডি এবং প্যাকেজ নিয়ে আসলে ফার্মারদের ম্যানেজমেন্ট ইমপ্রুভ করতে হবে। এটা একটা নাম্বার ওয়ান ইস্যু। নাম্বার টু হচ্ছে প্রসেস চিকেন, যেটা বলেছিলাম যে ওয়েট মার্কেট করিয়ে আস্তে আস্তে প্রসেস চিকেন যেতে হবে। এই দুটো যদি আমরা না করতে পারি, এই আস্থার জায়গাটা কিন্তু সংকট থাকবে। কেন আস্থার সংকট থাকবে? আপনি গ্রামে যান, যে কোনো একটা পোল্ট্রি ফার্মের দিকে তাকান, আপনার মনে হবে যে এটা তো প্রপারলি ম্যানেজ করছে না, এখানে যদি বন্ধ, এখানে একটু অপরিষ্কার, এরকম। এটা তো একটা মাইন্ডসেট এবং এটা খুবই স্বাভাবিক। এই কারণে এই জায়গাগুলোতে চেঞ্জ আনতেই হবে, এটা কিন্তু কোনো অল্টারনেটিভ। এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় যে আমি আমাকে প্রশ্ন করেন, আমার কাছে যেটা আমার ফ্র্যাঙ্কলি বলি, দেশি মুরগি খাওয়ার থেকে আমার কাছে মনে হয় ব্রয়লার যেসব ব্র্যান্ডেড প্রোডাক্ট যারা নিজেরা প্রডিউস করে, বাংলাদেশে অনেকগুলো কোম্পানি আছে নিজেরা ব্রয়লার প্রডিউস করে, ফিড প্রডিউস করে এবং প্রসেসিং প্ল্যান্ট আছে, সেই চিকেন অনেক বেশি সেফার, ইভেন বেশি। সুতরাং ওইগুলোতে দরকার যেতে পারে, যারা বাচ্চা নিয়ে ভয় পাচ্ছে তারা ওগুলোতে যায়। কিন্তু ওভারঅল চিকেনের কোয়ালিটি যদি বলেন এই মুহূর্তে 2 বছর আগে সাথে কম্পেয়ার করি, ডেফিনেটলি বেটার, এবং এটা আরো বেটার হবে। গভর্নমেন্ট যেসব পলিসি নিয়েছে আমরা যদি সেটা অ্যাডাপ্ট করতে পারি এবং যদি ঠিকই ফলো করা হয়, এবং সার্ভার হেল্প যদি আমাদের হেল্প করেন বিভিন্নভাবে বিভিন্ন ইস্যুগুলোতে, এবং সচেতনতামূলক যে কার্যক্রমগুলোতে চলতে থাকে এবং কনস্ট্রাকটিভ সমালোচনা যদি চলতে থাকে, কনস্ট্রাকটিভ আবার বলছি, তাহলে অবশ্যই এটা আরো আমরা খুবই আশাবাদী বাংলাদেশ 2024 থেকে 25 সালের মধ্যে ইনশাআল্লাহ এক্সপোর্ট হবে, এটা আমরা খুবই আশাবাদী। জি, শামসুল আলমিন খালেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম এবং এই আলোচনায় কিন্তু অনেক প্রশ্ন এসেছে আমাদের কাছে এই প্রাণীজ প্রোটিন কিংবা এর উৎপাদন ব্যবস্থা নিয়ে। অনেকেই প্রশ্ন করেছেন। গোলাম মাসুদ তিনি অ্যান্টিবায়োটিকের বিষয়ে তার মন্তব্য করেছেন। সাজ্জাদ হোসেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণার কথা উল্লেখ করেছিলেন যে টেলারি বর্জ্যের মাধ্যমে ক্রোমিয়াম এবং তার থেকে ক্যান্সার যে বিষয়গুলি যেটি লিখেছিল প্রতিমূর্তির উপর সেই গবেষণা করা হয়েছে। সেই গবেষণা নিয়ে অনেক তর্ক-বিতর্ক হয়েছে ইতিমধ্যে। খন্দকার রাকিবুল ইসলাম তিনি বলেছেন যে বাংলাদেশের যে ব্রিড রয়েছে সেগুলোকে আর পুনর্বিবেচনা করা হচ্ছে, কাস্টমাইজ করা হচ্ছে। অনেক ধরনের প্রশ্ন আমাদের এসেছে এবং আমাদের যেহেতু আজকে প্রথম অনুষ্ঠান, আমরা এই অনুষ্ঠানে অনেক সাড়া পেয়েছি আপনাদের, এবং ইতিমধ্যে আমরা অনেক প্রশ্ন পেয়েছি, এবং এই প্রশ্নগুলো থেকে আমরা বিষয়বস্তু নির্ধারণ করে সামনের সময়ে আবারও আপনাদের সাথে হাজির হব, এবং আমাদের সাথে বিশেষজ্ঞ যারা রয়েছেন, উৎপাদক যারা রয়েছেন, এই শিল্পের সাথে জড়িত যারা আছেন, তাদেরকে নিয়ে আপনাদের সামনে হাজির হবো, এবং যেসব প্রশ্নের উত্তর আজকে আমরা দিতে পারি নাই সেসব প্রশ্নের উত্তর আশা করি আমরা পরবর্তী সময়ে পরবর্তী অনুষ্ঠানে আমরা দিব। শামসুল আলমিন খালেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর ইমদাদুল হক চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শাহিদ আহমেদ, আপনি আমাদের সাথে যুক্ত থেকে দীর্ঘক্ষণ এই আলোচনা শুনেছেন, আপনার মূল্যবান মতামত তুলে ধরেছেন। গণমাধ্যম কর্মী হিসেবে আপনাদের যে দায়িত্ব রয়েছে সেটি আশা করি যে আপনারা সঠিকভাবে সেই কাজটি করে যাচ্ছেন, সামনের সময় অব্যাহত রাখবেন, এবং তার মাধ্যমে ভোক্তারা উপকৃত হবে। এবং আজকে এই আলোচনায় পুষ্টিতে যিনি ছিলেন নুসরাত জাহান, তাকে অসংখ্য ধন্যবাদ যে এই সময়ে প্রাণীজ প্রোটিন কিংবা মানুষের যে অসহায় অবস্থা চলছে, নিশ্চয়ই তার বক্তব্যে মানুষজন কিছুটা উপকৃত হবে, এবং যে লাইফস্টাইলের বিষয়টি হয় না পেয়ে একটি সুস্থ স্বাভাবিক জীবন এখন চালানোর জন্য যে গুরুত্বটি দেওয়া উচিত, খাবারের পাশাপাশি জ্ঞান এবং অন্যান্য বিষয় যেটি পুষ্টিবিদ বলেছেন, আশা করি সেই বিষয়গুলো আপনাদের উপকৃত করবে। এবং যারা এই দীর্ঘ সময় আমাদেরকে আলোচনায় দেখেছেন, ফেসবুক লাইভে দেখেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। আরেকটি বিষয় একটু বলতে চাই, যেহেতু এই করোনাকালীন সময়ে বলা হচ্ছে স্বাস্থ্যবিধি মানার জন্য, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য, আমরা আশা করি আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, কারণ এই মুহূর্তে স্বাস্থ্যবিধি মেনে চলাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং করোনা থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে বড় উপায়। এবং সেই সাথে আপনাদের যে খাদ্যাভ্যাস, এই খাদ্যাভ্যাস এখন গুরুত্ব দেবেন। প্রাণীজ প্রোটিন কিংবা অন্যান্য প্রোটিন ভিটামিন যেগুলো ব্যালেন্স ডায়েট
কথা বলছে সেই ব্যালেন্স ডায়েট করবেন এবং অভ্যাস পরিবর্তন করার মাধ্যমে আমরা আশা করব যে ডিম, মাংস, দুধ, এই যে প্রাণীজ প্রোটিনগুলো আছে, সহজলভ্য প্রোটিনগুলো আছে, সেগুলো আপনারা এই সময়ে এবং সামনের সময়, অর্থাৎ আপনাকে সুস্থ থাকতে হলে এই প্রাণীজ প্রোটিন খেতেই হবে, যেটি পুষ্টিবিদরা বলছেন, বিশেষজ্ঞরা বলছেন, এবং যারা উৎপাদক রয়েছেন তাদের কাছ থেকে ভোক্তাদের যে প্রত্যাশা, সেটি নিশ্চয়ই এটা শুনেছেন যে নিরাপদ প্রোটিন আপনারা সরবরাহ করবেন, সেই প্রত্যাশা কিন্তু মানুষের সবারই। কারণ মানুষ প্রোটিন খেতে চায়, মানুষ সুষম খাবার খেতে চায়, এবং সেই খাবারটা যেন সে নিশ্চিন্তে খেতে পারে, সেই জায়গাটি আপনারা নিশ্চিত করবেন। এবং সেই প্রত্যাশা কিন্তু ভোক্তার এই অনুষ্ঠানে যেমন জানিয়েছেন, এবং অনুষ্ঠানের বাইরে সব জায়গাতে আমরা কিন্তু সেই প্রত্যাশাটা দেখে আপনারা সেই প্রত্যাশা পূরণ করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্য বুঝে নিয়ে ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।